হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আজকে যে ফিজিক্সের এবং কেমিস্ট্রি এবং বায়োলজি মানে সায়েন্সের প্রশ্ন এসছে, আমি এই ভিডিওতে তোমাদের সায়েন্স এবং ম্যাথ দুটোই করাবো। আজকে তোমাদের যে সায়েন্সের প্রশ্ন এসছে সেটা ওভারঅল আমরা দেখেছি মডারেট টু হাই গেছে, লো লেভেলের সায়েন্স কমই পড়েছে আমরা বলতে পারি। ঠিক আছে, তার মধ্যে কিছু টপিক আছে যেগুলো আমি জানি না ওরা কোথা থেকে তুলছে, কারণ এনসিআরটিতে ওই টাইপের টপিক তো নেই। ঠিক আছে, তো এই প্রশ্নটা দেখো, ফার্স্ট প্রশ্ন এটা তোমাদের। ধাতুর ওপর থাকা অমিশ্রতা পরিষ্কার করতে অতিসনক তরঙ্গ বা আল্ট্রাসনিক ওয়েভস কীভাবে কাজ করে? ঠিক আছে, তো দেখো আল্ট্রাসনিক ওয়েভস বেসিক্যালি কী করে, সেটা হচ্ছে ক্যাভিটেশন প্রক্রিয়ায় অতি ক্ষুদ্র বুদবুদ সৃষ্টি করে এবং সেগুলোকে ফাটিয়ে দেয়। ঠিক আছে, সেগুলোকে কী করে, সেগুলোকে ফাটিয়ে দেয়। ঠিক আছে, এই দেখো বেসিক্যালি কী হয়, আল্ট্রাসনিক ওয়েভস কী করে জানো? মানে আল্ট্রাসনিক ওয়েভস কি একটা, তোমরা জানো যে আল্ট্রাসনিক এর যে কম্পাঙ্ক সেটা হাই হয়, তার ফলে কি হয়, এই উচ্চ কম্পাঙ্ক বা উচ্চ নাদী তরঙ্গ সে কী করে, সে ধাতুর মধ্যে যে ইমপিউরিটি বলতে যেমন লোহার সঙ্গে অন্য কিছু মিশে থাকলে তাকে আমরা ইমপিউরিটি বলি, অর্থাৎ যেটা ঠিক নয় মিশে থাকা, সেই জিনিসটার সঙ্গে কী করে তাকে নাড়িয়ে দেয়। ফলে লোহার কম্পাঙ্ক আর ওই জিনিসটা কম্পাঙ্ক আলাদা হয়, ফলে ওটা ওখান থেকে আলাদা হয়ে যায় এবং বুদবুদ তৈরি করে। তো ক্যাভিটেশন প্রক্রিয়ায় অতি ক্ষুদ্র সৃষ্টি বুদবুদ সৃষ্টি করে এবং সেগুলোকে কী করে, ফাটিয়ে দেয়। তো বি অপশান কিন্তু এখানে কারেক্ট হবে। ঠিক আছে, বি অপশান এখানে কারেক্ট, দিস ইজ দ্য কারেক্ট অপশান এখানে। এবার এই প্রশ্নটা তুমি যদি দেখো, তুমি এনসিআরটিতে কোথাও সেভাবে পাবে না। ঠিক আছে, তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার বলতে পারো। চলো নেক্সট পয়েন্টে যাবো। তোমরা যদি নিউ এনসিআরটিতে যাও, তাহলে নিউ এনসিআরটিতে আল্ট্রাসনিক ওয়েভসের 5টা ব্যবহার লেখা আছে। প্রথম, সেখানেও কিন্তু এটা নেই। প্রথম হচ্ছে সেটা ইউএসজি করতে কাজে লাগে আল্ট্রাসোনোগ্রাফি, ইউএসজি। ঠিক আছে, আমাদের দেহের অর্গানের বিভিন্ন পার্ট সেটা করতে কাজে লাগে। আগের দিন যে প্রশ্নটা ইউএসজি থেকে এসেছিলো সেটা কিন্তু জাস্ট আল্ট্রাসনিক ওয়েভ নিজের কোন কাজে লাগে তা আসেনি, ইউএসজি কীভাবে করা হয়, টিস্যুর ভেতরে গিয়ে সেটা কীভাবে কাজ করছে সেটার উপর প্রশ্ন এসেছিলো। তাহলে এনসিআরটি থেকে বাইরেও কিন্তু প্রশ্ন আসছে। নেক্সট যে প্রশ্নটা করা হয় সেটা মানে যেটা ব্যবহার, সেটা হচ্ছে কিডনি স্টোন বা শরীরে কোথাও কোনো স্টোন থাকলে, ঠিক আছে, বা প্যানক্রিয়াটিক স্টোন থাকলে, মানে পাকস্থলীতে কোনো স্টোন হলে সেই স্টোনটাকে গলানোর কাজে, মানে ভেঙে বার করে আনার কাজে এই আল্ট্রাসনিক ওয়েভস কাজে লাগে। নেক্সট যেটা তোমাদের আছে সেটা হচ্ছে যে ওয়েল্ডিংয়ের কাজে লাগে। ঠিক আছে, আল্ট্রাসনিক ওয়েল্ডিং বলা হয়, ওয়েল্ডিংয়ের কাজে লাগে, ওইটাকে বলা হয় আল্ট্রাসনিক ওয়েল্ডিং। নেক্সট যেটা সেটা হচ্ছে মেশিন, কোনো মেশিনের যদি কোনো পার্ট থাকে যেটাতে বেশি হাতুড়ি বা বেশি ঘষঘষি করলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, সেরকম কোনো পার্টকে পরিষ্কার করতে, মানে ক্লিনিং। ঠিক আছে, সেরকম কোনো পার্টকে পরিষ্কার করার কাজে কিন্তু আল্ট্রাসনিক ওয়েভস লাগে। এবার এই ক্লিনিংয়েরই একটা অংশ হচ্ছে এই ইমপিউরিটিকে দূর করা, বাট সেটা এনসিআরটিতে মানে নিউ এনসিআরটিতেও নেই। নেক্সট হচ্ছে কি, যে মেটাল ব্লক, মানে তুমি ধরো একটা বড় বিম তৈরি করছো, তোমরা জানো বিম তৈরি করতে রডের ব্যবহার হয়। ঠিক আছে, সেই রডে কোথাও ফাটল থাকলে সেই ফাটলকে বের করে আনা, মানে ক্র্যাক, CRACK। ঠিক আছে, ক্র্যাক আইডেন্টিফিকেশান, ক্র্যাক আইডেন্টিফিকেশানের কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্র্যাক আইডেন্টিফাই বলে লিখে দিচ্ছি। নেক্সট যে কাজে এটা লাগে সেটা হচ্ছে তোমাদের কোনো অবজেক্টকে লোকেট করার জন্য। ঠিক আছে, অবজেক্ট লোকেট, এটা সাধারণত কারা করে, বাদুড় করে। ঠিক আছে, অবজেক্ট লোকেট করে, ওর শিকার ধরে এইভাবে, এটা বাদুড় করে। কিন্তু এই 3টে বা 4টে, এখানে অ্যাকচুয়ালি 5টা 6টা পয়েন্ট আছে নিউ এনসিআরটি পেজ নম্বর 202-এ, কিন্তু সেখানেও কিন্তু এখানে কোনোভাবেই এই পয়েন্টটার কথা উল্লেখ নেই। ইনফ্যাক্ট ওল্ড এনসিআরটিতেও নেই, এই শব্দটা উল্লেখ নেই, কিন্তু স্টুডেন্টরা বলেছে এরকম অদ্ভুত শব্দ দিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। পরের প্রশ্ন বলছে, খাদ্য শৃঙ্খলে সাধারণত 3 বা 4টে ট্রপিক স্তর থাকে কেন? দেখো, আমরা যেমন এইখানে স্তর দেখতে পাচ্ছি, ঘাসকে খাচ্ছে গঙ্গাফড়িং, গঙ্গাফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে হচ্ছে তোমাদের এই যে। তো এখানে কটা স্তর হলো, 1, 2, 3, 4টে স্তর হলো। তো প্রতিটি ট্রপিক স্তরে শক্তি বৃদ্ধি পায়, আমরা জানি প্রতিটি ট্রপিক স্তরে শক্তি হ্রাস পায়। যদি এই জায়গায় 100% শক্তি থাকে, তার মাত্র 10% শক্তি কী হয়, এখানে পরের স্তরে যায়। ঠিক আছে, তারপরের স্তরে কী হয়, এর 10% যায়, তারপরের স্তরে কী হয়, এর 10% যায়। তার মানে বুঝতে পারছো আশা করি যে কতটা কম পরিমাণ শক্তি প্রত্যেকটা স্তরে যাচ্ছে। মাত্র 10% শক্তি কিন্তু কী হচ্ছে, পরের স্তরে যাচ্ছে।
সো প্রতিটি স্থপিক স্তর থেকে পরের স্তরে মাত্র 10% শক্তি কী হয়, স্থানান্তরিত হয়। তো বি অপশানই কারেক্ট হবে। সর্বদা সমান থেকে আমরা জানি যে উৎপাদকের সংখ্যা সব থেকে বেশি, মনে রাখবে সংখ্যা কমতে থাকে, সংখ্যা এখানে কী হয় বেশি, আর এইখানে দেখবে সংখ্যা কম। যত ট্রপিক লেভেল বাড়ে তত সংখ্যা জীবের কমে। কারণ কি, কারণ ওই পরিমাণ শক্তি যেটা প্রথম স্টেপে ছিল তার থেকে অনেক কম পরিমাণ শক্তি লাস্ট স্টেপে গিয়ে পৌঁছায়। সুতরাং অনেক কম পরিমাণ শক্তি থাকার কারণে অনেক কম জীবই সেই পরিমাণ শক্তি নিয়ে বেঁচে থাকতে পারে। বেশি পরিমাণ জীব হলো ওই পরিমাণ শক্তি আর যদি ভাগ করো তাহলে শক্তিটা কিছু থাকবে না, ফলে জীবদোষ এটা নিয়ে চালাতে পারে না। ঠিক আছে, তো কারেক্ট আনসার আমরা কী হবে এখানে, বি অপশানই কারেক্ট হবে। নেক্সট পরের প্রশ্ন, বৈদ্যুতিক হিটিং এলিমেন্ট থেকে বেশি তাপ উৎপন্ন করতে রোধ কেমন হওয়া উচিত? দেখো, হিটিং যখন আমরা বলছি, হিট যখন আমরা বলছি তখন নর্মালি আমরা I²RT ব্যবহার করি। আমরা জানি যখন আই কনস্ট্যান্ট, এটা তোমাদের আমি কালকেও বলেছি, এই টাইপের একটা কোশ্চেন আগের দিন পড়েছিল, আই যখন কনস্ট্যান্ট তখন হিটের সঙ্গে আর এর সম্পর্ক সমানুপাতিক হয়। কিন্তু যখন ভি কনস্ট্যান্ট, যখন কি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, তখন হিটের সঙ্গে, মনে রাখবে তখন হিটের সঙ্গে কার সম্পর্ক, আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়। হিটের সঙ্গে তখন আর এর সম্পর্ক কী হয়, ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, এখানে দুটো, এটা ফর্মুলা এইটা, আর এখানে ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে V²R/T। ঠিক আছে, এই ফর্মুলা হয়। তো দুটো ফর্মুলা আছে হিটের, কিন্তু আমরা নর্মালি এইটাকেই দেখি যে আর কনস্ট্যান্ট ধরা হয়। তো বৈদ্যুতিক হিটিং এলিমেন্টে বেশি তাপ ব্যবহার করতে রোধ কেমন হওয়া উচিত, রোধ সর্বাধিক হওয়া উচিত। রোধ যত বাড়বে তত হিট বাড়বে। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আমাদের এখানে অ্যাপ্লাই করা হয়। বোঝাতে পারছি আশা করি। বলছে আংশিক ডোবানো একটি পেন্সিল বাঁকা দেখায়, এটি আলোর কোন ধর্মের জন্য হয়? আমরা সবাই জানি এটা আলোর প্রতিসরণ ধর্মের জন্য কিন্তু হয়। ঠিক আছে, নর্মালি আমরা এই টাইপের কোশ্চেন্স বহুবার প্র্যাকটিস করিয়েছি, খুব একটা টাফ কোশ্চেন্স এটা নয়। সো আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি তোমাদের। যেদিন আমি তোমাদের ফিজিক্স ম্যারাথন দিয়েছিলাম সেদিনও এই ধরনের কোশ্চেন্স আমি দিয়েছিলাম, ইনফ্যাক্ট দুটো কোশ্চেন্স দিয়েছিলাম। ঠিক আছে, ফিজিক্স ম্যারাথনটা চাইলে দেখে নিতে পারো। তো অ্যান্সার তোমাদের কী হবে এখানে, আমরা জানি ফোর্স ইকুয়াল টু জি ইন্টু M1 ইন্টু M2/d²। এই ডিটাকে বইয়েতে অনেক সময় আরও লেখা থাকে। ঠিক আছে, তো চাঁদের সাথে পৃথিবীর যে আকর্ষণ বল, যদি দূরত্ব অপরিবর্তিত রেখে চাঁদের ভর যদি দ্বিগুণ করা হয় তাহলে মধ্যেকার মহাকর্ষীয় বল কী হবে? দেখো, পৃথিবীর ভর ধরো M1, পৃথিবীর ভর ধরো M1, আচ্ছা পৃথিবীর ভর কি ধরো M1 আর চাঁদের ভর ধরো M2, তাহলে তখন এইটা ছিল। কিন্তু যখনই তুমি ভর বাড়াচ্ছ, মানে তুমি বেসিক্যালি কী করে দিচ্ছ, জি ইন্টু M1 ইন্টু 2M2 করে দিচ্ছ, দ্বিগুণ করে দিচ্ছ, বাকি সব সেম আছে। তাহলে দেখো পুরো যে ভ্যালু ছিল তার সঙ্গে একটা 2 গুণ হয়ে যাচ্ছে, তাহলে কী হবে, সি অপশান কারেক্ট হবে, অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। কারণ তুমি চাঁদের ভরকে খালি বাড়াচ্ছ, পৃথিবীর ভর বাড়াচ্ছ না। ঠিক আছে, এই ফর্মুলার উপরে বিগত বছরেও প্রশ্ন এসছে, এবং আমার খুব যদি ভুল না করে থাকি পরবর্তীকালে এই ফর্মুলার ওপর বেস করে কিন্তু তোমাদের স্টেটমেন্ট বেস প্রশ্ন আসবে, এটা আমি বলে দিলাম। ঠিক আছে, মনে রাখবে এটা হচ্ছে আকর্ষণ বল, দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে এখানে এফ দিয়ে ডিনোট করা হয়। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, এম হচ্ছে তোমাদের পৃথিবীর ভর বা দুটো বস্তুর ভর হচ্ছে M1 অ্যান্ড M2, আর তাদের মধ্যে d²। তো মনে রাখবে দূরত্বের স্কোয়ারের ব্যস্তানুপাতিক হয়, ফোর্সের সঙ্গে সম্পর্ক হচ্ছে দূরত্বের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, জি এর সাথে সমানুপাতিক, দুটো যে বস্তুর ভর আছে তাদের সঙ্গে সমানুপাতিক হয়। ঠিক আছে, কিন্তু দূরত্বের বর্গের মানে স্কোয়ারের সাথে, দূরত্বের বর্গ বা দূরত্বের স্কোয়ারের সাথে কী হয়, এটা ব্যস্তানুপাতিক। এখানে সম্পর্ক থাকলে ব্যস্তানুপাতিক, এই তিনটে ক্ষেত্রে সম্পর্ক সমানুপাতিক হয়। ঠিক আছে, যেহেতু জি এর মান কনস্ট্যান্ট, অর্থাৎ এফ নর্মালি জি এর উপর নির্ভর করে না, এফ এর পরিবর্তন নির্ভর করে এইগুলোর ওপর, কারণ জি তো কনস্ট্যান্ট। ঠিক আছে, জি হতে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সো জি কনস্ট্যান্ট, তার মানে বেসিক্যালি নির্ভর করে এই তিনটে জিনিসের ওপর। ঠিক আছে, এফ এর মান। ওকে, চলো নেক্সট। সরণ সময় লেখচিত্রে সময় অপরিবর্তিত রেখে প্রতিটি বিন্দুতে সরণ দ্বিগুণ করলে বক্ররেখার নিচের ক্ষেত্রফলের কী হবে? বাও, দুর্দান্ত কোশ্চেন্স। দেখো, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফকে অনেক সময় পজিশন টাইম গ্রাফ বলা হয়। কি বলা হয়? পজিশন টাইম গ্রাফ।
ঠিক আছে, বা দূরত্ব সময় গ্রাফও বলা। এটা কিন্তু রিয়েলি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তোমাকে বলে যে সময় অপরিবর্তিত রাখতে, তার মানে কি? ধরো, ভালো করে বুঝবে, ধরো আগের আগের গ্রাফটা ভালো করে দেখো। ধরো আগের গ্রাফটা ছিল এই, এক মিনিট, ধরো আগের গ্রাফটা ছিল এই এই ঠিক আছে। তো আগে ধরো 1 সেকেন্ড সময়ে ও এই ডিস্টেন্স পেরিয়েছে, 2 সেকেন্ডেও সেম ডিস্টেন্স, 3 সেকেন্ডেও সেম ডিস্টেন্স পেরিয়েছে। এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে 1 2 3 এরকম তো সেকেন্ড। আমি যেটা করলাম, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে এই না রেখে এই করে দিলাম। তার মানে আমি বাড়াচ্ছি, সরণ কী করছি, আমি বাড়াচ্ছি। সরণ যখন বাড়াচ্ছি তাহলে গ্রাফের উচ্চতা বেড়ে যাচ্ছে। গ্রাফের উচ্চতা বাড়ছে কি বাড়ছে না? ইয়েস স্যার, বাড়ছে। যখন গ্রাফের উচ্চতা বাড়ছে তাহলে তুমি ভালো করে ভাবো, ক্ষেত্রফল কী হয়ে যাবে? ক্ষেত্রফল ইকুয়াল টু কী? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য তো তোমাদের এই রেখাটাই দৈর্ঘ্য, এই যে এই রেখাটাই তো দৈর্ঘ্য, ঠিক আছে। তার মানে টাইম, এই যে এই রেখাটা আর এখানে যে টাইম চলছো, এই দুটো তো সেম। ইয়েস অর নো বলো। এই যে রেখাটা আর এই যে নিচে যে টাইমের রেখা, এই দুটো তো সেম। তার মানে দৈর্ঘ্য হচ্ছে এখানে টাইম, ঠিক আছে। আর উচ্চতা কি? এখানে উচ্চতা হচ্ছে সরণ। উচ্চতা কি? উচ্চতা হচ্ছে এখানে তোমার সরণ। ভালো করে বুঝবে, উচ্চতা কি? উচ্চতা হচ্ছে তোমাদের সরণ। ক্লিয়ার? তার মানে আমরা এখানে কি করছি? সরণ মানে হচ্ছে কি? ডিস্ট্যান্স। সরণ মানে কি? ডিস্ট্যান্স। তা আমরা বেসিক্যালি এখানে যদি ক্ষেত্রফল বার করতে চাই তাহলে কি হবে? ডিস্ট্যান্স ইনটু টাইম হবে, তাই না? ডিস্ট্যান্স ইনটু টাইম। আর আমরা জানি ডিস্ট্যান্স ইনটু টাইম করলে আমরা কিছুই পাই না বেসিক্যালি। অর্থাৎ মনে রাখবে, সরণ সময় গ্রাফের যে ক্ষেত্রফল সেটা কিছুই দেয় না, কিন্তু এখানে কোশ্চেন্সটা কিছু দেওয়ার ওপর বলেনি। কী দেয়? ত্বরণ দেয়, মন্দন দেয়, স্পিড দেয়, ভেলোসিটি দেয়, সেসব জিজ্ঞেস করেনি। সিম্পলি বলেছে এই ক্ষেত্রফলটার উচ্চতা বাড়বে না কমবে। এটা কিন্তু দুর্দান্ত কোশ্চেন্স, ঠিক আছে। দেখো, প্রথম কথা হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু কী হয় এটা আমাদের জানাটা জরুরি। কালকে এইটা না দিয়ে প্রশ্ন দিয়ে দেয় যে ক্ষেত্রফল সমান সমান ডিস্ট্যান্স ইন্টু টাইম, ডিস্ট্যান্স বাই টাইম, ডিস্ট্যান্স প্লাস টাইম, এরকমভাবে প্রশ্ন দিয়ে দিতে পারে। তো মনে রাখবে, সরণ সময় গ্রাফে ডিস্ট্যান্স ইন্টু টাইম বা ডিসপ্লেসমেন্ট ইন্টু টাইম করলে আমরা এরিয়া পাই, কিন্তু সেই এরিয়া কিছু দেয় না, তার থেকে কিছু বেরোয় না। এরিয়াটার মানটা বেরোবে ঠিকই কথা, কারণ 2 ইন্টু 3 করলে 6ই বেরোবে, কিন্তু 6টা কী? কিছুই না, এটা জাস্ট সংখ্যা, সেরকম সংখ্যা বেরোবে, ঠিক আছে, বোঝাতে পারছি। কিন্তু দেখো, আগের বার খেয়াল করো, আগের বার ডিটা তো কম ছিল, আগের বার ডি এইটুকু ছিল না, ভালো করে বোঝো। আগের বার ডি কোনটুকু ছিল? আগের বার ডি এইটুকু ছিল, এই যে। টাইম তো আগের বার সেমই ছিল, টাইম আগের বার সেমই ছিল, ঠিক আছে, কারণ টাইম সেম রাখতে বলেছে। দেখো উপরে দেখো, বলেছে টাইম সেম রাখতে, তো টাইম তো সেমই ছিল, কিন্তু আগের বার ডি এর মান এইটুকু ছিল। এখন দেখো ডি, দেখো নিজেই বুঝতে পারছো, দেখো ডি কতটা লম্বা হয়ে গেছে। তাহলে ডি লম্বা হচ্ছে, তার মানে আগের বার এরিয়া ছিল ডি ইন্টু টু টি, ডি ইন্টু টি এরিয়া 1, এখন এরিয়া হয়ে গেছে 2D ইন্টু টি, কারণ তুমি দ্বিগুণ করছো না। দেখো, সরণকে তুমি দ্বিগুণ করে দিচ্ছ, তাহলে 2D হবে, ডবল হয়ে গেছে। তাহলে এরিয়া আগের বারের এরিয়া কী হবে? আগের বার এরিয়ার থেকে পরের বার এরিয়া কী হবে? আগের বার ছিল ডিটি, এখন হয়ে গেছে 2DT, তার মানে আগের বারের থেকে এবার এরিয়া কী হবে? দ্বিগুণ হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই অ্যান্সার এখানে দ্বিগুণ। বোঝাতে পারলাম কি পারলাম না বলো? ধরো, এটা ভালো প্রশ্ন, আমার খুব ভালো লেগেছে প্রশ্নটা। ধরো, মানে এইসব থেকে যে এই প্রশ্ন করা যায় সেটা ভাবাই যায় না। ধরো এখানে এই আছে, এইটা ক্ষেত্রফল, এটা হচ্ছে এক্স, এখানে এক্স না লিখে টি লিখছি, ঠিক আছে, কারণ টি হচ্ছে টাইম এখানে। ধরো এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে টি, এটা হচ্ছে ডি। এখন এটাকেই এখন কি করে দিয়েছে? ধরো ডবল করে দিল, টি টি আছে, টিটা টি আছে, কিন্তু ডিটাকে 2D করে দিয়েছে। তাহলে এটার ক্ষেত্রফল কী হবে? ডি ইন্টু টি। এটার ক্ষেত্রফল কী হবে? 2DT। তাহলে আগেরটা থেকে এটা কী হবে? দ্বিগুণ হয়ে যাচ্ছে, তো এখানে তাই অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট। এই প্রশ্নটা লাস্ট ইয়ারে বহুবার বহু শিফটে এসছে, এবং আমি জানি এই শিফটেও এবারেও দেখা যাবে। সেটা হচ্ছে, লোহার পেরেককে যখন তুমি কপার সালফেটের দ্রবণে ডোবাচ্ছ তখন কি হচ্ছে? লোহা হচ্ছে বিক্রিয়া শ্রেণীতে, লোহা হচ্ছে হাইড্রোজেনের উপরে অবস্থান করে, ঠিক আছে, আর হাইড্রোজেনের নিচে অবস্থান করে কপার। তো যেগুলো হাইড্রোজেনের উপরে অবস্থান করে তারা হাইড্রোজেনের নিচে অবস্থানকারী, রিঅ্যাক্টিভিটি সিরিজের নিচে অবস্থানকারী ধাতুকে তার দ্রবণ থেকে বা তার ধাতব জলীয় দ্রবণ থেকে তাকে বের করে দিতে পারে। মানে বেসিক্যালি এখানে কী হয়, এপি যখন কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া করে
তখন উৎপন্ন করে ফেরাস সালফেট FeSO4 এবং কপারকে কী হয় বাইরে ছুঁড়ে ফেলে দেয়। দেখো কপারের ঘর থেকে ও নিজেকে কপারকে বের করে দিয়ে ও নিজে এখানে ঢুকে যায়। এই দেখো সালফেটের ঘরে কে ছিল? Cu ছিল। এখন দেখো এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা সবাই জানি। এবং এই প্রতিস্থাপন বিক্রিয়ায় যেটা হয় সেটা হচ্ছে এই যে পেরেকের গায়ে বেরিয়ে যাওয়া কপারটা আস্তে আস্তে কী হয় পেরেকের গায়ে অ্যাড হতে থাকে। ও যাওয়ার জায়গা পায় না, কপারের গায়ে এই পেরেকের গায়ে কী হয় অ্যাড হতে থাকে। তো কী হয় লোহায় মরচে পড়ে একদম না, লোহার ওপর তামার আস্তরণ পড়ে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটাতে দেখো। এটা নিউ এনসিইআরটি এর প্রশ্ন। ঠিক আছে, এটা নিউ এনসিইআরটি এর প্রশ্ন। আমি আগের দিন তোমাদের আর্টস সায়েন্স আলোচনা করেছি। আগের দিন তোমাদের আর্টস সায়েন্স যদি পুরোটা নয় কিন্তু আর্টস সায়েন্সের যে কোশ্চেন্স দেখেছিলাম সেই কোশ্চেন্সের মধ্যে আমি এটা আলোচনা করে দিয়েছিলাম, তার থেকে কোশ্চেন্স এসছে। কোন ভিডিওটা একবার দেখাই। এই ভিডিওটাতে আমি দুটো চ্যাপ্টার আলোচনা করেছিলাম। ঠিক আছে, একটা হচ্ছে চ্যাপ্টার নম্বর 1 আর একটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার নম্বর 2। এই দুটো চ্যাপ্টার আলোচনা করেছিলাম। তার মধ্যে আজকে দেখবে, আজকে তোমাদের যে ফার্স্ট শিফট তাতে লিভার থেকে প্রশ্ন এসছে, আর আর্টস সায়েন্স থেকে কালকে তোমাদের প্রশ্ন এসেছিলো। ঠিক আছে, সো এই যে আর্টস সায়েন্স আর্টস সিস্টেম, এটা তোমাদের অ্যাকচুয়ালি নিউ এনসিইআরটি 13 নম্বর চ্যাপ্টার। এবং আমি যখন কোশ্চেন আলোচনা করছি তখন এইটা আলোচনা করেছিলাম যে বুধ সূর্যের কাছে থাকা সত্ত্বেও শুক্র গ্রহে কেন গরম বেশি, কারণ কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইডের প্রভাব বেশি তাই। কারণ কার্বন ডাইঅক্সাইড ইনসুলেটর হিসেবে কাজ করে, অর্থাৎ তাপকে ধরে রাখার একটা মানে টুল হিসেবে কাজ করে। ঠিক আছে, আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড আছে বলে আমরা গরম ভোগ করি, কিন্তু অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড হয়ে গেলে বেশি গরম ভোগ করবো, ফলে বিষ্ণু উষ্ণায়ন হবে, ফলে কী হবে তোমাদের বরফ গলতে আরম্ভ করবে এবং জলবায়ুর সারকার হয়ে যাবে, তার ফলে বাস্তুতন্ত্রের এফেক্ট হবে। তো এইটা তোমাদের কিন্তু আমি কালকেই মনে দিয়েছি, পরশুদিন মনে এই ভিডিওটা দিয়েছিলাম। ঠিক আছে, তো চাইলে ডিসক্রিপশন বক্সে দেখো প্লেলিস্ট আছে এই ভিডিওর, সেই প্লেলিস্টের মধ্যে সমস্ত লিঙ্ক আছে। যারা বলছো স্যার আগের ভিডিওতে প্লেলিস্ট ছিল না, আমি বলবো ওখানে গিয়ে তো ওখানে প্লেলিস্ট দেওয়া আছে। ঠিক আছে, ওই ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে দেওয়া হয় না, 2-3 মিনিট একটু দেরি হয় জাস্ট ওগুলোকে এডিট করতে। ঠিক আছে, চলো নেক্সট। তো যেটা বলছিলাম যে নিউ এনসিইআরটি থেকে দিয়েছে, তো সূর্যের সবথেকে কাছে থাকা সত্ত্বেও বুধ নয় শুক্র কেন সৌরজগতের সবথেকে উষ্ণ গ্রহ? কারণ কি? কারণ হচ্ছে এই যে শুক্রের ঘন বায়ুমণ্ডল এবং তীব্র গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস এফেক্ট হচ্ছে CO2 বেড়ে যাওয়ার এফেক্ট। CO2 যখন বেড়ে যায় তখন কী হয়, সূর্যরশ্মি যেটা ভেতরে ঢোকে সেটা যখন বেরিয়ে যায় তখন পুরোটা আর বেরোতে পারে না, তার ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব ভেতরে ট্র্যাপড হয়ে থাকে, কারণ সেটা কিসের মধ্যে ঢুকছে? CO2 যুক্ত পরিমণ্ডলের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্সার তোমাদের হবে এইটা। ঘন বায়ুমণ্ডল, সেখানে কী আছে? সেখানে CO2 আছে এবং কার্বন মনোক্সাইড আছে এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাসগুলো প্রবলভাবে থাকে, সেই জন্য অ্যান্সার তোমাদের হবে বি অপশান। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, বোহরের মডেল অনুযায়ী তোমাদের বলছে যে এল কক্ষে কতগুলো থাকে। দেখো প্রথম কক্ষ হচ্ছে কে, তারপরে কক্ষ হচ্ছে এল, তারপরে কক্ষ হচ্ছে এম, তারপরে কক্ষ হচ্ছে এন। এর জন্য যে কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে 1, এর জন্য 2, এর জন্য 3, এর জন্য 4। স্টার্ট হয় কে দিয়ে, ABCD দিয়ে নয়। ফর্মুলা হচ্ছে এখানে কি থাকবে, সেটার ফর্মুলা হচ্ছে 2n², মানে এখানে হবে 2 × n, এর ভ্যালু কত 1, তার স্কোয়ার। তার মানে এর ভ্যালু কত হবে কের জন্য হবে 2। এখানে কত হবে 2 × n এর ভ্যালু কত 2, তার স্কোয়ার, তাহলে কত হবে 8। ঠিক আছে, 2 × 2 = 4, 4 × 2 = 8। এখানে কী হবে 2 × 2, ওপরে হবে 3, উল্টো লিখে ফেললাম, 2 × 3 ওপরে হবে স্কোয়ার। তো 3 × 3 = 9, 9 × 2 = কত হবে 18। সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 18টা। এর জন্য কী হবে 2 × 4², তার মানে কী হবে 4 × 4 = 16, 16 × 2 = 32। সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 32টা। তো কে কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, এল কক্ষপথে সর্বোচ্চ 8টা, এম কক্ষপথে সর্বোচ্চ 18টা, এন কক্ষপথে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। তোমাদের বলেছে সর্বাধিক কতগুলো ইলেকট্রন এল কক্ষপথে থাকতে হবে, অ্যান্সার হবে তোমাদের 8। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ফর্মুলা ইজ দিস। ওকে, চলো নেক্সট। জীবকোষ অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজ ভেঙে এটিপি উৎপন্ন করে। এটিপি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এটিপি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সেলুলার রেসপিরেশন।
এবং এটা একটি সবাত শ্বসন প্রক্রিয়া, কারণ এখানে অক্সিজেনের ব্যবহার হচ্ছে। অক্সিজেনের ব্যবহারের ফলে গ্লুকোজ ভাঙছে, এটিপি উৎপন্ন হচ্ছে এবং CO2ও উৎপন্ন হয়। শুধু এটিপি উৎপন্ন হচ্ছে তা না, কার্বন ডাইঅক্সাইড, আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এই কার্বন ডাইঅক্সাইড আসলে কি, এই কার্বন ডাইঅক্সাইড আসলে হচ্ছে ওই সবাত শোষণের বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় CO2, সেটাই হচ্ছে তোমাদের কার্বন ডাইঅক্সাইড। CO2 এবং জল উৎপন্ন হয়। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের এখানে? কোষীয় শোষণ এখানে উইল বি দ্য সেলুলার রেসপিরেশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কলার প্রধান কাজ নয়? আবরণী কলা হবে। এপিথেলিয়াল টিস্যু মানে হচ্ছে আবরণী কলা, আবরণী কলার কাজ নয়। ঠিক আছে, আবরণী কলা করে নাও। কোনটি আবরণী কলার প্রধান কাজ নয়? দেখো, আবরণী কলার প্রধান কাজ নয় কোনটা বলেছে নাকি? প্রধান কাজ তো শ্বসন, ঠিক আছে, সুরক্ষা, পরিশোধন। হ্যাঁ, তো এইটা আমাদের কাজ নয়। তোমার রক্ত পরিশোধন কোথায় হয় দেখো বলি, সেটা হচ্ছে যে তোমরা যে অ্যালভিওলাই দেখেছো, সেই অ্যালভিওলাইতে কি হয়, CO2 এর ভেতরে যায় এবং O2 যায় রক্তে। ঠিক আছে, এবং মাঝখানে থাকে, এর গায়ে ধরো লেগে আছে তোমাদের রক্তবাহিকা। এই রক্তবাহিকার মধ্যে থাকে সরল আবরণী কলা, সিম্পল এপিথেলিয়াম টিস্যু, যাকে কোয়ামাস এপিথেলিয়ামও বলা হয়, আয়সাকার আবরণী কলা। এই আয়সাকার আবরণী কলার মধ্য দিয়েই কিন্তু এই আদান প্রদানটা হয়। তো রক্তের পরিশোধন এখানেও হয়, প্লাস গ্লোমেরুলাসেও হয়। মানে এখানে O2 আসছে, CO2 বেরিয়ে যাচ্ছে, এখানে একটা পরিশোধন হলো। প্লাস কোথায় হয় তোমাদের? সেটা হচ্ছে গ্লোমেরুলাসে, নিকট সংগত দূর সংগত নালিকাতেও, বায়োমেন্স ক্যাপসুলে, ওখানেও কিন্তু এই থাকে। ঠিক আছে, সো রক্তের পরিশোধনও কিন্তু এপিথেলিয়াম টিস্যুর কাজ, কিন্তু শ্রবণ বা সংবেদনশীলতা কিন্তু এপিথেলিয়াম টিস্যুর কাজ নয়। এটা বেসিক্যালি শ্রবণের ক্ষেত্রে এবং সংবেদনের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই এটা স্নায়ু কলার কাজই হয়। ঠিক আছে, যদি আমি কলা বলি তো স্নায়ু কলাই হচ্ছে মেন, পেশি কলারও আছে। ঠিক আছে, পেশি কলার কাজও আছে এখানে, শ্রবণের ক্ষেত্রে আছে, সংবেদনশীলতার ক্ষেত্রে আছে। টাচ না করলে তুমি বুঝবে কী করে? সো পেশি কলা কাজ করছে, কিন্তু স্নায়ু বা মানে সংবেদনশীলতা নেওয়াটা কার কাজ? স্নায়ু কলার কাজ, নার্ভ টিস্যুর কাজ। তো এইটা নয়, বাকি তিনটেই কিন্তু কাজ হয়। অ্যাবজর্পশনও করে, পাকস্থলিত করে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এই প্রশ্নটাকে আমি আরেকবার রিভিউ করলাম। ঠিক আছে, এই প্রশ্নটাকে আমি আরেকবার রিভিউ করলাম, আমি পরেরটায় চলেই যাচ্ছিলাম, বাট এই প্রশ্নটাকে আমি আরেকবার রিভিউ করলাম। রিভিউতে একটা জিনিস বলি, তোমাদের যে নিউ এনসিইআরটি আছে, একটা কথা মাথায় এলো, নিউ এনসিইআরটি আছে। ঠিক আছে, নিউ এনসিইআরটি, সেই নিউ এনসিইআরটিতে তোমাদের এপিথেলিয়াল টিস্যুর 5 রকমের কাজ আছে। তার মধ্যে সেন্সরি এপিথেলিয়াম বলে একটা কাজ ওখানে দেওয়া আছে। ঠিক আছে, সেন্সরি এপিথেলিয়াম, ঠিক আছে, সেন্সরি এপিথেলিয়াম বলে একটা কাজ দেওয়া আছে। মানে স্পেশালাইজ রিসেপ্টর যে সেলগুলো থাকে, যেগুলো হচ্ছে সিলিয়া। ঠিক আছে, এই সিলিয়ার মধ্যে থাকে হচ্ছে স্পেশাল গ্রাহক। কি থাকে? স্পেশাল গ্রাহক। গ্রাহককে ইংরেজিতে বলা হয় রিসেপ্টর। কি বলা হয়? রিসেপ্টর। ঠিক আছে, এরা কিন্তু সেন্সারি অর্গান হিসেবে কাজ করতে পারে। এরা কিন্তু কি করতে পারে? সেন্সরি ফাংশন করতে পারে। সেন্সরি ফাংশন মানেই সংবেদনশীলতা। এরা কিন্তু সেন্সরি ফাংশন করতে পারে, মানে সংবেদনশীলতাকে গ্রহণ করতে পারে। সংবেদনশীলতা এই কাজটা করতে পারে। তো দ্যাট ইজ ওয়াই এটাও কিন্তু এপিথেলিয়াল টিস্যুরই একটা কাজ সেই হিসেবে। ঠিক আছে, সিলিয়ার কথাটা আমার মাথায় ছিল না, আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, শ্রবণ, ঘ্রাণ নেওয়া, টেস্ট, কী কী কাজ করতে পারে এই সিলিয়ার মাধ্যমে? গন্ধ, শ্রবণ, ঘ্রাণ নেওয়া, ঠিক আছে, টেস্ট। অ্যাকচুয়ালি এদের তলাতে স্নায়ুকলাই থাকে, এইগুলোর সিলিয়ার ঠিক তলাতে স্নায়ুকলাই থাকে। বাট এনসিইআরটি বলছে এগুলো সেন্সরি এপিথেলিয়াম এই কাজগুলো করে, সিলিয়া। ঠিক আছে, সো অ্যান্সার আমাদের, যদি আমি সেইভাবেই ধরি তাহলে অ্যান্সার আমাদের এ হচ্ছে না, অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে ডি। তোমরা বলবে তাহলে কি স্যার এই গ্লোমেরুলাসে যেটা আমি বললাম সেটা কি ভুল? না, গ্লোমেরুলাসে যেটা আমি বলেছি এটা ভুল নয়। গ্লোমেরুলাসে এপিথেলিয়াম টিস্যু থাকে বা ওই সব জায়গাতে থাকে, লাইনিংয়ে থাকে, কিন্তু ঘটনা যেটা হচ্ছে রক্তের পরিশোধন ওভারঅল কার কাজ? আমরা জানি কিডনির কাজ, বৃক্কের কাজ। তো সেই অর্থে রেল এটাকে অ্যান্সার নেবে না। ঠিক আছে, ওই কিডনি বা বৃক্কের মধ্যে আমাদের দেহের প্রায় সর্বত্রই যেখানে আবরণী থাকে সেখানেই এপিথেলিয়াম টিস্যু থাকে, সেই অর্থে কিডনি বা বৃক্কেতেও আছে, কিন্তু ওটা নেবে না রেল এটাকেই অ্যান্সার আকারে নেবে যে প্রধান কাজ নয় কোনটা, অ্যান্সার উইল বি দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কারণ এবারে আবার নিউ এনসিইআরটিতে এই কথাটা পরিষ্কারভাবে লেখা আছে
দ্যাট ইজ ওয়াই এখানে শ্রবণ অ্যান্সার হবে না। ঠিক আছে, এটাও কাজ, এটাও কাজ, এটাও কাজ, ডি অপশান এখানে কিন্তু অ্যান্সার হবে এই কারণে। ঠিক আছে, ওই জন্য আমি তোমাদের আরেকবার রিভিউ করলাম, হট করে মনে এলো আমার যে ওখানে ওই ব্যাপারটা আছে। ঠিক আছে, সিলিয়ার নিচে স্নায়ুকলাই থাকে, যদি হায়ার বায়োলজি পড়ো তাহলে হায়ার বায়োলজিতে এটা অ্যান্সার হয় না। ঠিক আছে, বাট তোমাদের বাচ্চা ক্লাসে এনসিইআরটি বায়োলজি, তো সেখানে তোমাদের এটা অ্যান্সার করে দেবে। ওকে, চলো নেক্সট। দেখো, এই যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, এদের একটা দুর্দান্ত একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এরা অনেক সময় কী করে, যেমন মিথেনের কথা এখানে বলেছে, এরা একটা হাইড্রোজেনকে বার করে দিল, দিয়ে একটা ক্লোরিনকে তাদের সঙ্গে কী করে দিল, অ্যাটাচ করে নিল। তাহলে এখানে সংকেতটা কী হয়ে যাবে, তখন হয়ে যাবে CH3, যেহেতু একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, আর Cl। ঠিক আছে, CH3Cl, এবং তার সঙ্গে এরা একটা গ্যাসও তৈরি করে, এই বিক্রিয়া একটা গ্যাসও প্রস্তুত হয়। একটা এইটা প্রস্তুত হবে, তার সঙ্গে একটা গ্যাস চলে আসবে, সেটা হচ্ছে HCl গ্যাস। ঠিক আছে, এই যে হাইড্রোজেন যেটা বেরিয়ে যাচ্ছে, সেটা আরেকটা যে ক্লোরিন আছে, দেখো এখানে একটা ক্লোরিন গেছে, কিন্তু ক্লোরিন তো দুটো আছে, এই হাইড্রোজেন আরেকটা ক্লোরিনের সঙ্গে কী গঠন করবে, HCl তৈরি করবে। এই বিক্রিয়াটাকে আমরা বলি সাবস্টিটিউশন রিয়াকশান। কি বলি? সাবস্টিটিউশন রিয়াকশান। বাংলাতে এটাও প্রতিস্থাপন বিক্রিয়া আকারেই দেখবে লেখা আছে। কি লেখা আছে? প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ সাবস্টিটিউশন মানেই হচ্ছে প্রতিস্থাপন। কিন্তু এই প্রতিস্থাপন আর তোমাদের ওই যে আগে প্রথমে যে প্রতিস্থাপন বলেছিলাম, যেখানে ফেরাস সালফেট তৈরি হচ্ছে, ওটা কিন্তু আলাদা প্রতিস্থাপন। এটা শুধুমাত্র সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রেই ঘটে, সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, এগুলো মনে রাখবে, এগুলো এক্সট্রা ফ্যাক্ট। সরি। তো তার উপর বেশ করে প্রশ্ন দিতে থাকো, মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেনের পরিবর্তে ক্লোরিন যুক্ত হয়। এটা ঠিকই কথা, মিথেন ক্লোরিনের বিক্রিয়া সংযোজন বিক্রিয়া নয়, এটাকে আমরা বলি সাবস্টিটিউশন বিক্রিয়া। তো বিবৃতি এখানে 1 কারেক্ট। ঠিক আছে, এবার এই বিক্রিয়াটার কিছু বাই প্রোডাক্ট আছে। যদি মিথেন দুটো হাইড্রোজেনকে ছেড়ে দেয়, দুটো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, কটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে? দুটো। তাহলে এ কী করবে, এই দুটো ক্লোরিনকেই নিয়ে নেবে। ঠিক আছে, তখন এইটাকে বলা হয় মিথিলিন ডাইক্লোরাইড বা ডাইক্লোরোমিথেন। কি বলা হয়? ডাইক্লোরোমিথেন। এটাকে কি বলা হয়, এর নামাঙ্করণ পরে, দেখো দুটো ক্লোরিন আছে, ওই জন্য ডাইক্লোরো। ঠিক আছে, ডাইক্লোরো কি বলা হয়, মিথেন থেকে আসছে, সো মিথেন। ঠিক আছে, যদি এটাই তোমাদের তিনটেকে বর্জন করে দেয়, তাহলে কটা থাকবে? একটা হাইড্রোজেন থাকবে। তিনটে হাইড্রোজেনকে বের করে দিচ্ছে, দেখো এখানে কটা হাইড্রোজেন বের করে দিচ্ছে? তিনটে হাইড্রোজেনকে। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রেও তিনটে ক্লোরিনকে নেবে। এটাকে বলা হয় টেট্রাক্লোরোমিথেন। কি বলা হয়? টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা সরি, এটাকে বলা হয় ট্রাইক্লোরোমিথেন। ভুল হলো, কারণ এখানে তো তিনটে ক্লোরিন আছে। টেট্রা হলে চারটে হয়, ট্রাইক্লোরো। এটাকে বলা হয় ট্রাইক্লোরোমিথেন। এটাকে কি বলা হয়? ট্রাইক্লোরোমিথেন। কারণ দেখো তিনটে ক্লোরিন আছে আর মিথেন তো আছেই, মিথেনের তো বেরিয়ে যাচ্ছে। এইবার একটা স্পেশাল জিনিসের কথা বলবো, সেটা খেয়াল রাখো, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা দিয়ে রেল প্রশ্ন দিতে পারে। সেটা হচ্ছে যখন সবকটা হাইড্রোজেনের সবকটাই বেরিয়ে যাবে, তার মানে এখানে একটাও হাইড্রোজেন থাকবে না। কটা হাইড্রোজেন ছিল মিথেনে? অ্যাকচুয়ালি চারটে হাইড্রোজেন ছিল, সব কটাই ও রিজেক্ট করে দিচ্ছে, বন্টন বার করে দিচ্ছে। তাহলে এখানে কটা ক্লোরিন অ্যাড হবে? চারটে ক্লোরিন অ্যাড হবে। এটাকে আমরা বলি টেট্রা, যেটা আগের বার ভুল করে বলে ফেলেছিলাম। ঠিক আছে, টেট্রা, সরি এখানে টয়কার টয়রা ফলা, টেট্রা ক্লোরোমিথেন। বা এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম কি? অথবা একে বলা হয়, দেখো এটা আর মিথেন নেই, টেট্রাক্লোরোমিথেন নামটাকে কেন নেওয়া হচ্ছে, কারণ মিথেন থেকেই এটা তৈরি হচ্ছে। তাই টেট্রা কেন বলা হচ্ছে, কারণ চারটে থাকে, চারটেকে আমরা টেট্রা বলি, তিন থাকলে ট্রাই। ঠিক আছে, আর বুঝতেই পারছো যে যেটা ডাই থাকলে দুটো, তো টেট্রা। ঠিক আছে, তো এখানে হাইড্রোজেন দেখো নেই, কার্বনে কনভার্ট হয়ে গেছে, এটাকে বলা হয় কার্বন টেট্রাক্লোরাইড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কার্বন। দেখো এখন আর হাইড্রোজেন নেই, একটাই কার্বনই পড়ে আছে, ওই জন্য আরেকটা নাম হয় কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, তোমরা বলতে পারবে যে এর মধ্যে কোনটাকে আমরা ক্লোরোফর্ম বলি? বলো তো দেখি, আমি এখানে অনেকগুলো লিখেছি, তার মধ্যে কোনটাকে আমরা ক্লোরোফর্ম বলি?
ক্লোরোফর্ম কোনটাকে বলি? দেখো ক্লোরোফর্ম আমরা বলি এইটাকে, এই যে ডাইক্লোরোমিথেন। কোনটাকে আমরা বলি? এই যে ডাইক্লোরোমিথেনেই কিন্তু, একেই কিন্তু ক্লোরোফর্ম বলা, এটা মনে রাখবে। ডাইক্লোরোমিথেনকে কিন্তু শর্টে ক্লোরোফর্ম বলা হয়। কি বলা হয়? যেটা বিভিন্ন সিনেমা সিরিয়ালে দেখো কি করে, নাকে দিলেই অজ্ঞান, ওইটা হচ্ছে ক্লোরোফর্ম। এটা কি? ওটাকে, ওটার মানে কেমিক্যাল নাম কি? অ্যাকচুয়ালি ডাইক্লোরোমিথেন। তো দেখো কত কিছু। ঠিক আছে, চলো নেক্সট। সরি, ডাইক্লোরো না তো ট্রাইক্লোরো, সরি, এটা হবে না, এটা হবে না, ভুল হলো। ক্লোরোফর্ম তো ট্রাইক্লোরো, নট ডাইক্লোরো, মাফ করো, এটা ট্রাইক্লোরো, সরি, ট্রাইক্লোরোটা হচ্ছে ক্লোরোফর্ম। ঠিক আছে, ট্রাইক্লোরোটা হচ্ছে ক্লোরোফর্ম, ডাইক্লোরোটা বেসিক্যালি কিছু বলা হয় না, ট্রাইক্লোরোটা কি ক্লোরোফর্ম বলা হয়। CH Cl3 এটাকেই হচ্ছে ক্লোরোফর্ম বলা হয়। ঠিক আছে, এই সংকেতটা দেখে আমার মাথায় এলো, সরি। তো CH Cl3 এটাকে বলা হয় ক্লোরোফর্ম, ট্রাইক্লোরোমিথেন। ঠিক আছে, আর টেট্রাক্লোরোমিথেন দেখো বেসিক্যালি কী হয়, এগুলো মুখস্থ আমি রাখি না। আমি যেটা করি সেটা হচ্ছে যে চেক করে দেখি, আমি আমার এটা মাথায় আছে যে ক্লোরোফর্মে 3টে ক্লোরিন থাকে। তো ডাইক্লোরো লিখে বেরিয়ে যাওয়ার সময় হট করে মনে না, তো ক্লোরোফর্মে তো 3টে ক্লোরিন থাকে, তো ডাইক্লোরো কী করে হলো? তাহলে ট্রাইক্লোরো হবে। ঠিক আছে, তাহলে দেখো আমার বেসিকটা ক্লিয়ার আছে। ওই জন্য প্রথমবার মিস্টেক হলো, পরের বার যেই চেক করলাম সঙ্গে মাথায় এসে গেলো না, ক্লোরোফর্মে তো 3টে ক্লোরিন থাকে, 2টো ক্লোরিন তো হবে না, সেই জন্য এটা কী হবে? এটা হবে ট্রাইক্লোরো। বোঝাতে পারছি? ইয়েস আর নো বলো। বোঝাতে পারছি? বলো, বোঝাতে পারছি কি না বলো। ঠিক আছে, তো ক্লোরোফর্ম কিন্তু ট্রাইক্লোরো, মানে ট্রাই অর্থাৎ 3টে ক্লোরিনযুক্ত মিথেনকেই ক্লোরোফর্ম বলা হয়। নেক্সট বলছে 4 ওহম, 6 ওহম এবং 12 ওহম রোধের 3টে রোধ সমান্তরাল সংযোগে যুক্ত থাকলে মোট সমতুল্য রোধ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? এখানে বলেছে সমান্তরাল, তাহলে কি হবে? এটা হবে তোমাদের 1/4, এটা হবে তোমাদের 1/6, এটা হবে তোমাদের 1/12। সো 12 উইল বি এলসিএম, এটা হবে 3, এটা হবে 2, এটা হবে 1। সো 3 আর 2 5 আর 1 6, 6/12, তার মানে 12/6, মানে হচ্ছে তোমাদের 2 ওহম হবে ওভারঅল রোধ। ঠিক আছে, এখানে বলে যে সর্বনিম্ন রোধ 12 ওহমের চেয়েও বেশি হবে। তোমরা জানো যে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে যে রোধ সবথেকে ছোট, যে রোধটা সব থেকে ছোট, ঠিক আছে, সব থেকে কি ছোট, তুল্য রোধ তার থেকেও ছোট হয়, তুল্য রোধ তার থেকেও ছোট হবে, অর্থাৎ রোধ সব থেকে কমে যায়, ছোট হবে। তার মানে কি? তার মানে দেখো 4, 6, 12-র মধ্যে 4 সব থেকে ছোটো ছিল, যে রোধটা ক্যালকুলেট করে বেরিয়েছে তাকে আমরা বলি তুল্য রোধ, অর্থাৎ ক্যালকুলেশনের যে রোধ বেরিয়েছে, ওভারঅল রোধ, ইকুইভ্যালেন্ট রোধ, সেটাও দেখো 4-এর থেকেও ছোটো, এইটা আমি এখানে লিখেছি। সর্বনিম্ন রোধের থেকেও ছোটো হবে, এটাই কারেক্ট অ্যান্সার। 3টে রোধের সাধারণ যোগফলের সমান হবে নো, 0 হবে নো, তো বি অপশান কারেক্ট হবে। ঠিক আছে, এটা আমি ক্যালকুলেট না করলেও আমরা ইজিলি অ্যান্সার দিতে পারতাম। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা চলো নেক্সট পরে করছি। আরেকটা জিনিস শুনে নাও, সেটা হচ্ছে যে যদি শ্রেণী বর্তনী হয়, ঠিক আছে, হয়, তাহলে এটা উল্টো হবে। তাহলে কী হবে? উল্টো হবে। ধরো শ্রেণী বর্তনীতে এক্স সব থেকে বড়ো, তারপর ওয়াই সব থেকে বড়ো, তারপর জেড সব থেকে বড়ো, আর ক্যালকুলেট করার পরে রোধ বেরিয়েছে আর। কী বেরিয়েছে? রোধ বেরিয়েছে আর, কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো মনে রাখবে এই আর কিন্তু সব থেকে বড়ো এদের মধ্যে কোনটা? এক্সের থেকেও বড়ো হবে। মানে এখানে সমান্তরাল বর্তনীতে কী হয়? যে ছোট তার থেকেও ছোট রোধ বেরোয়, আর শ্রেণী বর্তনীতে কী হয়? যে বড় তার থেকেও বড় রোধ বেরোয় ক্যালকুলেট করলে। ঠিক আছে, এইটা মাথা রাখবে। চলো, আর বাকি ওইগুলো তো জানো যে রোধের ক্ষেত্রে, মানে এই যে সমান্তরাল শ্রেণী বর্তনীর ক্ষেত্রে, যে শ্রেণী বর্তনীতে ভোল্টেজ তোমাদের ডিফারেন্ট হয়ে যায় কিন্তু আই এক থাকে, আর সমান্তরাল বর্তনীতে ভোল্টেজ এক থাকে কিন্তু আই ডিফারেন্ট হয়ে যায়, এগুলো তো তোমাদের জানা, তাই তো? ঠিক আছে, চলো নেক্সট। যে সমান্তরাল বর্তনীতে একটা খারাপ হয়ে গেলে অন্যগুলো খারাপ হয় না, শ্রেণী বর্তনীতে একটা খারাপ হওয়া মানে সব যন্ত্র খারাপ হয়ে যাওয়া। ঠিক আছে, এগুলো তো জানো আশা করি। ঠিক আছে, আচ্ছা, কোনো যন্ত্রের ক্ষমতা 10 ওয়াট হলে তার অর্থ কী? কোনো যন্ত্রের ক্ষমতা 10 ওয়াট, তার অর্থ হচ্ছে 10 জুল পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সে 10 জুল শক্তি খরচ করছে বা কাজ করছে বলতে পারো। ঠিক আছে, তো প্রতি সেকেন্ডে সে 10 জুল কাজ করে, দিস ইজ দ্য কারেক্ট অপশান। প্রতি মিনিটে নয়, প্রতি সেকেন্ডে 1 জুল নয়, প্রতি ঘন্টা নয়, তো এই অপশান আমাদের কারেক্ট হবে। অর্থাৎ স্টেটমেন্ট বেস প্রশ্ন দেওয়া হয়েছিল।
চোখের লেন্সের বিভিন্ন দূরত্বের বস্তুকে স্পষ্ট দেখতে ফোকাস দূরত্ব পরিবর্তন করার ক্ষমতাকে কি বলা হয়? পেট কোশ্চেন্স। সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাকোমোডেশন। পেট কোশ্চেন বলিনি কিন্তু পেট কোশ্চেন বলেছি। পেট কোশ্চেন মানে হচ্ছে নর্মালি আমরা যে কোশ্চেন বুঝে যাই, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? পাওয়ার অফ অ্যাকোমোডেশন। নেয়ার সাইটেডনেস কাকে বলা হয়? নিকট দৃষ্টি কাকে বলা হয়? সেটা হচ্ছে মায়োপিয়াকে বলা হয়। নেয়ার সাইটেডনেস কাকে বলা হয়? মায়োপিয়াকে বলা হয়। মায়োপিয়াতে কি হয়? যার কাছের ভালো, কাছেরটা ভালো কিন্তু দূরেরটা খারাপ, ঠিক আছে, কাছেরটা ভালো কিন্তু দূরেরটা খারাপ, তাকে বলা হয় নেয়ার সাইটেডনেস। আর ফার সাইটেডনেস হচ্ছে হাইপার মেট্রোপিয়াকে বলা হয়। হাইপার মেট্রোপিয়া, ঠিক আছে, হাইপার মেট্রোপিয়া। হাইপার মেট্রোপিয়াতে কী হয়? ঠিক এর উল্টোটা হয়, অর্থাৎ কাছেরটা খারাপ, কাছেরটা খারাপ আর দূরেরটা ভালো, ঠিক আছে, দূরেরটা কী হয়? দূরেরটা ভালো। এটা হচ্ছে তোমাদের ম্যাগনিফিকেশন বা বিবর্ধন কাকে বলে জানো? কোনো জিনিসকে বড় করে দেখানো, ঠিক আছে, এটা লেন্স করতে পারে। চলো নেক্সট। পরের প্রশ্ন, মহিলাদের এইচপিভি টিকা মূলত কোন গুরুতর রোগকে টিকা দেয়? এটা অনেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রশ্ন। অ্যান্সার হবে তোমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এর যে ফুল ফর্ম সেটা হচ্ছে হিউম্যান, ঠিক আছে, প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বেসিক্যালি স্ত্রীদেহে যে যোনিপথ থাকে, যদি এটাকে আমরা যোনিপথ বলে থাকি, ঠিক আছে, এই যোনিপথের সাথে জোয়ারের যে কানেকশান, এইটুকু অংশকে আমরা বলি সার্ভিক্স। কি বলি? সার্ভিক্স, ঠিক আছে, বা সার্ভেক্স, ভিএক্স, সার্ভেক্স। এবং এটা হচ্ছে তোমাদের ভ্যাজাইনা। এই যে সার্ভেক্স বা ভ্যাজাইনা, সরি, এই যে সার্ভেক্স, ভ্যাজাইনা সার্ভেক্স আলাদা জিনিস, অর্থাৎ যোনিপথ, যোনি এবং যোনিপথ, ঠিক আছে, এটা যোনি, এটা যোনিপথ। এই যোনিপথের যে ক্যান্সার তাকে রোধ করে। তাহলে অ্যান্সার কী হবে? সার্ভাইকাল ক্যান্সারকে রোধ করে। এটা ইংলিশে যোনিপথের ক্যান্সারও বলে দিতে পারতো, ঠিক আছে। তো সার্ভাইকাল ক্যান্সারকে রোধ করে, এই অংশটাকে সার্ভেক্স বলা হয়। এখানে যে ক্যান্সার হয় তাকে সার্ভাইকাল ক্যান্সার। এটা হচ্ছে তোমাদের জরায়ু, ঠিক আছে, ওকে। আর এই হচ্ছে তোমাদের কি তোমাদের কি বলে ওটা? ফিলোপিয়ান টিউব, ঠিক আছে, এটা তোমাদের ফিলোপিয়ান টিউব, এফটি, ঠিক আছে, এফটি, ফিলোপিয়ান টিউব। যাই হোক, আমাদের এখানে অ্যান্সার কী হবে? সার্ভাইকাল ক্যান্সার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে পরাগরেণু যদি পরাগায়ন হয় তাহলে নিষেক কী হবে? দেখো, পরাগরেণু করে পরাগায়ন, পরাগরেণুর কারণে পরাগায়ন হয়। তাহলে নিষেক যদি হয়, ঠিক আছে, নিষেকের সাথে তাহলে কোনটা গঠিত হয়? দেখো, নিষেকের পরে আমরা জানি ভ্রূণ গঠিত হয়, ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার আমাদের ভ্রূণই হবে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে ব্যাপারটা দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে তার জন্য যে ঘটনাটা ঘটে সেটা দেওয়া রয়েছে। পরাগরেণুর জন্য পরাগায়ন ঘটে, তাহলে নিষেকের ফলে কী ঘটবে? ভ্রূণ উৎপন্ন হবে, ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? ভ্রূণই হবে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, এই ডিটা তোমাদের ডবল পড়েছে, মাফ করো। আরেকটা জিনিস, এখানে জাইগোটও লেখা আছে, সো কেউ তর্ক করলে জাইগোটকেও নিতে পারে, কিন্তু আমার মনে হয় না ভ্রূণ আর জাইগোট একসাথে অপশানে ছিল, ঠিক আছে, যে কোনো একটাই অপশানে থাকবে, কারণ দুটো খুব ক্লোজলি রিলেটেড টার্ম। নিষেকের ফলে ভ্রূণ উৎপন্ন, ভ্রূণ থেকে জাইগোট, তো অনেকে নিষেকের পরে জাইগোট এরকমভাবে ধরে, তো সেই অর্থে জাইগোটে অ্যান্সার হতে পারে, কিন্তু আমার মনে হয় না কোশ্চেনটা এরকম কনফিউজিং ছিল, ঠিক আছে। চলো, এটা একটা অদ্ভুত প্রশ্ন, আমি জানি না কোথা থেকে নিয়েছে। কোনো পাখি গুরুতর দুর্ঘটনায় পড়লে তার দেহের গুরুতর এবং স্থায়ী কাঠামোগত ক্ষতি কোনটি? দেখো, নর্মালি আমরাও, ইভেন কোনো পাখি, কোনো জীব যখন গুরুতর দুর্ঘটনায় পড়ে তখন তার প্রথম যেটা হয় সেটা তার হাড় ভাঙে। তাহলে কারেক্ট অ্যান্সার আমরা দেখতেই পাচ্ছি, এটাই হবে কারেক্ট অ্যান্সার। কলাতন্ত্রের ক্ষতি এবং অস্থিভঙ্গ, কাঠামোগত ক্ষতি, কাঠামো কাকে বলি আমরা দেহের? আমরা দেহের কাঠামো কিন্তু কঙ্কালতন্ত্রকেই বলি। তো অ্যাকচুয়ালি কাঠামো থেকেই কোশ্চেন্সটা এসছে, মানে কোশ্চেনটাকে ঘুরিয়ে দিয়েছে, দিয়ে কাঠামোগত কোনটা আমরা জানি, আমাদের দেহের কাঠামো হচ্ছে কঙ্কালতন্ত্র হয়। তো এই কাঠামো কোনটা তার উপর বেশ করে প্রশ্নটা দিয়েছে। বেসিক্যালি প্রশ্নটা কিন্তু পেশি কলা থেকেই এসছে, ঠিক আছে। চলো নেক্সট। পরের প্রশ্ন তোমাদের বলছে ধাতুবিদ্যার পরিশোধন বলতে কী বোঝো? দেখো, ধাতুবিদ্যায় পরিশোধন বলতে আমরা কী বুঝি? আকরিক থেকে অশুদ্ধ ধাতুকে আহরণ করা না, কিন্তু আকরিক থেকে অশুদ্ধ ধাতুকে আহরণ করাকে আমরা ধাতুকে আহরণ বুঝি, ঠিক আছে, সেটা এক্সট্র্যাক্টিং অফ মেটাল বুঝি। এইটার মানে হচ্ছে মেটাল এক্সট্র্যাকশান, ঠিক আছে, পরিশোধন নয়, মেটাল এক্সট্র্যাকশান, ঠিক আছে, এটা মানে হচ্ছে মেটাল এক্সট্র্যাকশান, অর্থাৎ ধাতুকে বার করা, অশুদ্ধ ধাতুকে উচ্চ বিশুদ্ধতার ধাতুতে রূপান্তরিত করা, এটা কি আমরা বলি রিফাইনিং অফ মেটালস, ঠিক আছে। কারেক্ট আনসার আমাদের কী হবে? বি অপশান আমাদের কিন্তু কারেক্ট হবে।
পরের প্রশ্ন 20 দাগ, নিচের কোনটি অজৈব বিয়োজ্য? মানে জৈব বিয়োজ্য পদার্থ কাকে বলা হয়? যে সমস্ত পদার্থগুলো ব্যাকটেরিয়া ফাঙ্গাস দ্বারা বিয়োজিত হতে পারে বা পচানো যায়। যেমন তুমি যদি একটা ফুলকপি বা বাঁধাকপির পাতাকে রেখে দাও, বা যে কোনো পাতা বা পেঁয়াজের খোসা যা কিছুকে তুমি যদি রেখে দাও কিছুক্ষণের জন্য, বা আলুর খোসাকে, তুমি দেখবে কিছু দিনের মধ্যেই সেটা কালো হয়ে যাবে এবং তার কয়েকদিনের পরে দেখবে ওটা নেই। কেন? কারণ ওটা ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো ধরবে এবং তার ফলে কী হবে, ওটা আস্তে আস্তে ডিগ্রেড হয়ে যাবে। ইভেন ছত্রাকও ধরে, তার ফলে ছত্রাক মানে ফাঙ্গাস, বুঝতে পারছো? তো সেটা ডিগ্রেড হয়ে যাবে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো জৈব বিয়োজ্য নয়, তাদেরকে আমরা বলি অজৈব বিয়োজ্য বা নন বায়োডিগ্রেডেবল। সেটা কোনটা? প্লাস্টিক। অর্থাৎ এমন যেটা তোমাদের জৈব পদার্থ নয়, চামড়া থেকে শুরু করে, মনে রাখবে চামড়া মানে এখানে নর্মাল রাবার বেস চামড়ার কথা বলা হয়েছে। তো প্লাস্টিক কিন্তু এখানে অজৈব বিয়োজ্য বা নন বায়োডিগ্রেডেবল হয়। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এই যে প্রশ্নটা এটা তোমাদের দেয়া হয়েছে তোমাদের যে জীব বৈচিত্র্য আছে সেখানকার চ্যাপ্টার থেকে, নিউ এনসিইআরটি এর। ঠিক আছে, এটাও কিন্তু নিউ এনসিইআরটি এর প্রশ্ন। ঠিক আছে, তো জীব বৈচিত্র্যের চ্যাপ্টার থেকে তোমাদের এই কোশ্চেন্স দেওয়া হয়েছে এখানে এনসিইআরটি এর। এটা আজকে শিফটের প্রশ্ন। এখানে বলা হচ্ছে তোমাদের কাইটিন দিয়ে কোনটা নির্মিত। দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি উদ্ভিদের যেটা থাকে সেটাকে বলা হয় আমরা সেলুলোজ বা হেমিসেলুলোজ বলি, মানে সেলুলোজ জাতীয় পদার্থ থাকে, ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে। ছত্রাকের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে কাইটিন। আগে তো রেল চিটিন লিখতো এটাকে। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ারে প্রচুর বার পড়েছে এই প্রশ্ন। ঠিক আছে, চিটিন বা কাইটিন। ঠিক আছে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে পেপটিডোগ্লাইকেন। কী থাকে? পেপটিডোগ্লাইকেন। তো পেপটিডোগ্লাইকেন থাকে। তো যদি প্রশ্ন আসে তাহলে তোমরা ইজিলি অ্যান্সার দিতে পারবে। কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? কারেক্ট অ্যান্সার আমাদের এখানে হবে কাইটিন, তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট। আরেকটা জিনিস আমি মিস করে যাচ্ছিলাম, শৈবাল। দেখো শৈবাল না ডিফারেন্ট টাইপের হয়। নর্মালি শৈবালে সেলুলোজই দেখা যায়, কিন্তু শৈবালে কিন্তু সিলিকাযুক্ত আবরণীও দেখা যায়, যেমন ডায়াটমে। ঠিক আছে, সিলিকাযুক্ত আবরণী কিন্তু ডায়াটমে দেখা যায়। তো শৈবালও সেলুলোজই থাকে মেনলি। ঠিক আছে, চলো এখানে অ্যান্সার ছত্রাক কী হবে। বলছে বাল্বের ফিলামেন্ট তৈরিতে টাংস্টেন কেন ব্যবহার করা হয়? দেখো বাল্বের ফিলামেন্ট তৈরিতে টাংস্টেন এই কারণে ব্যবহার করা হয় কারণ টাংস্টেনের গলনাঙ্ক হচ্ছে হাই এবং রোধও হাই। ঠিক আছে, খুব হাই নয়, অবশ্যই মিশ্র ধাতু বা অ্যালয়ের থেকে তো কম। ঠিক আছে, কারণ লোহার পরই থাকে, লোহার আগে থাকে টাংস্টেন। তো অ্যান্সার আমাদের এখানে কী হবে? নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন রোধাঙ্ক। না, এটা তো অ্যান্সার নয়। উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্কের জন্য এটা অ্যান্সার হবে। এটি অধাতু, এটা অধাতু নয়। তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচারে তরল কে হয় আমরা জানি, সেটা হচ্ছে পারদ, আর অধাতু হলে ব্রোমিন। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে বি, এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তোমাদের আমি বারবার বলছি এই সিরিজটা থেকে কিন্তু প্রশ্ন আসছে। প্রথমে থাকে হচ্ছে আমাদের এজি। ঠিক আছে, এজির তোমাদের রোধ সব থেকে কম হয়। তারপর থাকে হচ্ছে কপার, তারপর থাকে হচ্ছে তোমাদের অ্যালুমিনিয়াম, তারপর থাকে হচ্ছে তোমাদের টাংস্টেন, আমি কয়েকদিন ধরেই লিখছি। তারপর থাকে হচ্ছে নিকেল এবং তারপরে থাকে কিন্তু তোমাদের লোহা, তার মানে লোহা অনেক পরে। ঠিক আছে, তারপর থাকে তোমাদের ক্রোমিয়াম, তারপর থাকে তোমাদের পারদ মানে এইচজি, তারপর থাকে তোমাদের ম্যাঙ্গানিজ মানে এমজি। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে এই সিরিজটাকে তোমাকে মনে রাখতে হবে। এটা কিসের সিরিজ? এটা হচ্ছে রোধ এখানে কম, রোধ এখানে কি, অ্যাকচুয়ালি এটা রোধাঙ্কের সিরিজ। যাই হোক, রোধাঙ্ক এখানে কম, রোধাঙ্ক বলতে পারো। ঠিক আছে, বা রোধই কম, রোধ কম, এখানে রোধ বেশি। ঠিক আছে, এখানে কি রোধ বেশি। আর মনে রাখবে অ্যালয়গুলো এরও পরে হয়। অ্যালয়গুলো কী হয়? এদেরও পরে হয়। অ্যালয় মানে হচ্ছে মিশ্র ধাতু, যেমন তোমাদের ম্যাঙ্গানিন, যেমন তোমাদের কনস্ট্যান্টাইন, যেমন তোমাদের নাইক্রোমটা তোমরা জানো। ঠিক আছে, এই ধাতুগুলো এগুলো কিন্তু অধাতু, ধাতু নয়, এগুলো অধাতু। সেমিকন্ডাক্টরগুলোর রোধ এদের থেকেও বেশি হয়। সেমি বলে লিখলাম। সেমিকন্ডাক্টর যেমন জার্মেনিয়াম, ঠিক আছে, যেমন সিলিকন, এদের রোধ যেমন সিলিকন যদি বলা হয় তাহলে সিলিকন কিন্তু পড়তে পারে পরীক্ষায় যে সিলিকন এর থেকে কম না বেশি। সিলিকন হচ্ছে একটা কমন নাম, সে সিলিকনের ওপর পড়তে পারে। সিলিকন হচ্ছে এসআই, ঠিক আছে, সংকেত কি এসআই। তো সিলিকন কিন্তু এদের থেকেও বেশি হবে, মানে ম্যাঙ্গানিজের থেকেও বেশি হবে, অ্যালয়ের থেকেও বেশি হবে কিন্তু সেমিকন্ডাক্টরে। আর তারপরে থাকে ইনসুলেটর মানে কি, যারা তাপরোধী, ঠিক আছে, তাদের থাকবে এরপরে। ওকে, চলো নেক্সট। বলছে সমবেগ বৃত্তীয় রাশিতে কোনটা স্থির থাকে? এটা এই কোশ্চেন্সটা রিপিটেড কোশ্চেন্স, তোমাদের আগের দিনও আমি করিয়েছিলাম, এবার আজকেও পড়েছে এটা সমবেগ, এবং এটা প্রত্যেকটা শিফটে পড়ছে বেসিক্যালি। ঠিক আছে, মাফ করে এখানে একটা এক্সট্রা চলে এসছে। তো সমবেগ বৃত্তীয় গতিতে কোনটা তোমাদের এখানে থাকে? তা আমরা জানি যে সমবেগ বৃত্তীয় গতি মানে হচ্ছে ইউনিফর্ম মোশন। তাহলে ইউনিফর্ম মোশন শব্দের অর্থ কী? গতি
দেখো সমবেগ শব্দের অর্থ এখানে কোনটা ধ্রুব, এখানে হচ্ছে ধ্রুব হচ্ছে স্পিড। যদি এই বিন্দুটা বলি, ধরো এটা এক্স বিন্দু, এই বিন্দুতে বেগের অভিমুখ কোন দিকে হবে? এদিকে। যদি এই বিন্দু, এটা হচ্ছে ওয়াই বিন্দু, এই বিন্দুতে বেগের অভিমুখ কোন দিকে হবে? এদিকে। যদি এই বিন্দুটা বলি, ধরো এটা জেড, এই বিন্দুতে বেগের অভিমুখ কোন দিকে হবে? এদিকে। যদি এই বিন্দুটা বলি, এই বিন্দুটা ধরো পি বিন্দু, এই বিন্দুতে বেগের অভিমুখ কোন দিকে হবে? এইদিকে। তার মানে দেখো বেগ প্রত্যেকটা এরকম, এর মাঝখানে অসংখ্য বিন্দু আছে, আমি জাস্ট একটা বিন্দু তুলে নিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা বিন্দু থেকে বেগের দিক চেঞ্জ হচ্ছে। বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, বেগের দিক চেঞ্জ হওয়া মানে বেগ চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক আছে? বেগের দিক কিন্তু ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, কিন্তু স্পিড কিন্তু ভেক্টর রাশি নয়। তো বেগ, স্পিড অ্যান্ড ভেলোসিটি উভয় স্থির থাকে না, বেগ স্থির থাকে না, স্পিড ঠিক থাকে। স্পিড এবং উভয় পরিবর্তিত হয়, স্পিড চেঞ্জ হয় না, কারণ স্পিড হচ্ছে অনলি মান, স্পিডের কেবলমাত্র মান আছে, তো মান চেঞ্জ হচ্ছে না, ওই জন্য এটা সমবেগ। মান চেঞ্জ হচ্ছে না বলি সমবেগ, মান নট পরিবর্তন, নট মান পরিবর্তন, সেই জন্য এটাকে আমরা সমবেগ বলছি। অ্যান্সার আমাদের কী হবে? চাল মানে স্পিড ঠিক থাকে কিন্তু বেগ পরিবর্তিত হয়। দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। বলছে আপাতিত রশ্মি, প্রতিসারিত রশ্মি এবং অবিলম্বের একই সমতলে থাকে, এটি কোন সূত্র? এটা হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্র। প্রতিসরণের প্রথম সূত্র হচ্ছে যে আপতিত রশ্মি, ঠিক আছে, এইটা হচ্ছে তল, এবং প্রতিসারিত রশ্মি, আপতিত রশ্মি এবং প্রতিসারিত রশ্মি, এবং প্রতিফলন কোণ এবং অবিলম্ব, অবিলম্ব, এই যে অবিলম্ব, এটা হচ্ছে অবিলম্ব। এই অবিলম্ব কি একই তলে অবস্থান করে? সরি, মাফ করো, অবিলম্ব কী হচ্ছে? একই তলে অবস্থান করে, এরা একই তলে, দেখো একটাই তলে অবস্থান করছে। ওপরের দিকে তাকাও, নিচের দিকেও যদি তাকাও তাও দেখতে পাবে একই তল। তল কোনটা? এই যে কালো করে দিচ্ছি এটা হচ্ছে তল, এই যে কালো করে দিচ্ছি না, এই কালোটা হচ্ছে তল। দেখো এটা একই তলে অবস্থান করছে না? ইয়েস স্যার, একই তলে অবস্থান করছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কিছু কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে, সেগুলো আমি করে দিই। যেমন প্রতিসরণের একটা ফর্মুলা তোমরা দেখতে পেলে, আরেকটা ফর্মুলা কি, যাকে আমরা বলি স্নেলের ফর্মুলা, সেখান থেকে আমরা প্রতি সারাঙ্ক বের করি। দ্বিতীয় ফর্মুলা কি বলে? সেকেন্ড ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা আমাদের কি বলে? দ্বিতীয় ফর্মুলা আমাদের বলে, যদি তুমি যে কোনো একটা মাধ্যমকে তুলে নাও, এনি মিডিয়ামকে তুলে নাও, যে কোনো একটা না, যে কোনো দুটো মাধ্যম, ধরো বাতাস আছে, এখানে আছে এয়ার, আর নিচে তোমাদের আছে হচ্ছে জল। নিচে তোমাদের কী আছে? নিচে ধরো তোমাদের আছে হচ্ছে জল, ঠিক আছে। তো একটা আলোক রশ্মি কী হচ্ছে, এইখান দিয়ে আসছে, আলোক রশ্মি বাতাস দিয়ে আসছে এবং জলে প্রবেশ করছে। তাহলে তুমি বলো কোথায় প্রবেশ করছে? ঘন মাধ্যমে প্রবেশ করছে, ঠিক আছে। তাহলে ঘন মাধ্যমে প্রবেশ করলে কী হবে? ও স্পিড কমে যাবে, তাহলে কী হবে? ও অবিলম্বের দিকে বেঁকে যাবে, ঠিক আছে। যদি অবিলম্বকে আঁকি তাহলে বেটার বুঝতে পারবে। কী দিয়ে আঁকি? চলো এই গাড়িটা দিয়ে আঁকছি, চলো সাদা নিয়ে আঁকি, অবিলম্বটাকে একটু ডটেড করে দিই, ঠিক আছে। অবিলম্বের দিকে বাঁকবে, এটা যদি অবিলম্ব হয়, দেখো আর এইভাবে যাচ্ছিলো তো এইভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল, না বেরিয়ে গিয়ে দেখো অবিলম্বের দিকে বেঁকে গেছে। কেন? কারণ বাতাস হচ্ছে হালকা, জল হচ্ছে ঘন। মনে রাখবে বাতাস হচ্ছে কি? হালকা, বুঝতেই পারছো? বাতাস হালকা, জল হচ্ছে ঘন। সো বাতাস যেহেতু হালকা, এয়ার, এটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে, ওয়াটার। তো বাতাস হালকা, জল ঘন, সো জলে গেলে স্পিড কমে যাবে, স্পিড কমে গেলে কী হবে? ও মুখ থুবড়ে পড়বে। এভাবে আমি মনে রাখি, আমি ছোটোবেলা থেকে এভাবে মনে রাখি। আমার প্রথমে তো দেখো, পরবর্তীকালে যখন বড় ক্লাসের ফিজিক্স পড়লাম তখন আমি বুঝলাম যে কেন ঘটে। কিন্তু যখন ছোটো ক্লাস, তখন তো টিচাররাও বলতেন এত বুঝতে হবে না, পরে বড় হলে বুঝবি। তো আমরা তখন বলতাম তাহলে স্যার মনে রাখবো কী করে? তো উনি একটা দারুণ ট্রিক দিয়েছেন। উনি বললেন যে যদি তুই দৌড়োতে তোর স্পিড কমে যায়, তোর যদি পাটাকে আটকে দেয়, তুই কী করবি? মুখ থুবড়ে পড়বি। তুই খুব স্পিডে দৌড়চ্ছিস। এমন হ্যাঁ স্যার। আমি আমার লাইফে খুব ভালো টিচার পেয়েছি, অনেক ভিডিওতে বলেছি কথাটা। তো প্রত্যেকবার যখন আমি ছোটোবেলার এই উদাহরণগুলোকে মনে করি, তখন তাদের মুখটা মনে পড়ে। তো এবং মনে মনে আমি সম্মানও জানাই, কারণ এখন সেই বিদ্যাগুলি আমার কাজে লাগে, তোমাদেরকে আমি পাস অন করছি। চিরকাল এটাই হয়। তো কী হয় বেসিক্যালি, ধরো তুমি জোরে দৌড়চ্ছ, হঠাৎ করে তোমার পাটাকেও চেপে ধরো, তুমি কী করবে? তুমি মুখ থুবড়ে পড়বে। এখানেও বেটা আসলে ফুল স্পিডে, হঠাৎ করে এই মাধ্যমের মধ্যে ঢুকাতে এর স্পিড কমে গেল, তখন কী করবে? এদিকে বেঁকে যাবে, মানে গিয়ে মুখ থুবড়ে পড়ছে। তো যখনই মনে রাখবে যে এই যে অ্যাঙ্গেল, এইটাকে আমরা কি বলি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অর্থাৎ আপতন কোণ। আর এইটাকে আমরা কি বলছি? প্রতিসরণ কোণ, যেহেতু প্রতিসরণ হচ্ছে এখানে, ফলন হলে প্রতিফলন বলতাম। তো মনে রাখবে সাইন অফ আই মানে ইনসিডেন্সের আই, ঠিক আছে, অ্যান্ড সাইন অফ আর অর্থাৎ রিফ্র্যাকশানের আর, এই দুটো সবসময়ের জন্য কনস্ট্যান্ট হয় যে কোনো
যে কোনো দুটো মাধ্যমের জন্য, যে কোনো দুটো মাধ্যমের জন্য, যে কোনো দুই জোড়া বললে ভালো হয়, যে কোনো দুই জোড়া মাধ্যম, মানে যদি তুমি জল আর ওয়াটার নাও, যে কোনো দুই জোড়া মাধ্যমের জন্য, যে কোনো দুই জোড়া মাধ্যমের জন্য। এটা অলওয়েজ মাথা রাখবে যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এই দুটোর অনুপাত, এই মাঝখানে দাগ টেনেছি মানে কি অনুপাত হয়ে যাচ্ছে, এই দুটোর অনুপাত সবসময়ের জন্য কনস্ট্যান্ট হয়। যে কোনো দুই জোড়া না, এক জোড়া হওয়া উচিত। দুই জোড়া বললে তো চারটে হয়ে যাচ্ছে, এখানে এক জোড়া বললে ঠিক হবে। তো এটা আমি ঠিক করে দিয়েছি, দেখো যে কোনো এক জোড়া হবে, এক জোড়া মানে দুটো। যেমন এখানে জল আর বাতাস নিয়েছ, কি বললাম, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এই দুটো, আপতন কোণ হচ্ছে আই, প্রতিসরণ কোণ হচ্ছে আর। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এই দুটোর যে অনুপাত হবে সেটা ওই দুটো মাধ্যমের জন্য, মানে এক জোড়া মাধ্যম, জল আর এখানে বাতাস নিয়েছি, যদি জল আর কাঁচ নিতে পারি, কাঁচ আর বাতাস নিতে পারি, যে কোনো এক জোড়া মাধ্যম নিতে হবে, সেই এক জোড়া মাধ্যমের জন্য সর্বদা কনস্ট্যান্ট থাকবে। আর এই যে কনস্ট্যান্ট, এটাকে আমরা কি বলি, আমরা বলি প্রতিসরাঙ্ক। এই কনস্ট্যান্টটাকেই আমরা মিউ দিয়ে ডিনোট করি এবং এটাকেই আমরা কি বলি, প্রতিসরাঙ্ক বলি। কনস্ট্যান্টটাকে আমরা কি বলি, প্রতিসরাঙ্ক বলি। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, আরেকটা কথা আমি বলেছি এখানে, সেটা অলওয়েজ মাথা রাখবে, যখনই কোনো জিনিস লঘু থেকে ঘনর দিকে আসে তখন সে কি করে, দিকে বেঁকে যায়। এইটা মনে রাখবে, দিকে বাঁকে, কার দিকে, অবিলম্বের দিকে বাঁকে। যখন কোনো জিনিস ঘন থেকে লঘুর দিকে আসে তখন কি হয়, দূরে চলে যায়। ঘন থেকে লঘুর দিকে আসছে মানে স্পিড বেড়ে যাচ্ছে, সো সাঁ করে আরও দূরে চলে যায়। সো স্পিড যদি বাড়ে, তুমি এক জায়গা থেকে স্টার্ট করলে, তুমি স্পিড বাড়াচ্ছে, তুমি তো সেই জায়গাটাকে দূরে যাবে। এভাবে মনে রাখতে পারো, যখন লঘু থেকে ঘনর দিকে আসছে তখন দিকে বেঁকে যায়, মানে মুখ থুবড়ে পড়ছে, মানে কার দিকে, অবিলম্বের দিকে বেঁকে যায়, অয়ের দিকে, অবিলম্ব মানে অয়ের দিকে, নর্মালের দিকে বেঁকে যায়। আর যখন ঘন থেকে লঘুর দিকে যাচ্ছে তখন কি হয়, দূরে চলে যায়। বুঝতে পারছি, চলো। উদ্ভিদে মূল থেকে পাতায় জল ও খনিজের ঊর্ধ্বগমন প্রধানত কোন কারণে হয়? উদ্ভিদের কি বলেছে, জল ও খনিজের ঊর্ধ্বগমন, পয়েন্ট টু বি নোটেড, অ্যাসেন্ট অফ স্যাপ, ঊর্ধ্বগমন কোন কারণে হয়? অ্যান্সার তোমাদের কী হবে, দেখো বেসিক্যালি যেটা হয়, পয়েন্ট টু বি নোটেড, যে পাতা বাষ্পমোচন করছে, পাতা কি করছে, পাতা কি করে, বাষ্পমোচন করে, অর্থাৎ পাতা থেকে জল ক্রমাগত বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, জল যেই বেরোচ্ছে তখন কি হয়, টান তৈরি হচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে মানে কি, জল তোলার টান তৈরি হবে। তোমার যদি ওপরে ট্যাঙ্ক ফাঁকা হয়ে যায় তখন তুমি কী করো, পাম্প চালিয়ে দাও। তো এটা সেরকম, তাহলে বাষ্প, ট্রান্সপিরেশন, পুল অ্যান্ড ক্যাপিলারি। ঠিক আছে, দিস উইল বি দ্য অ্যাকচুয়াল অ্যান্সার। মূলজ চাপ যেটা রুট প্রেশার, তাতে কী হয়, বেসিক্যালি রুট প্রেশারও কাজ করে। রুট প্রেশারে কী হয়, এই মাটি থেকে জল রুটে আসছে, সেটা রুট প্রেশারের মাধ্যমে, কিন্তু ওপরে উঠছে যে পাম্প কাজ করে সেটা হচ্ছে ট্রান্সপিরেশন পুলই কাজ করে। ঠিক আছে, রুট প্রেশারও কাজ করে না তা নয়, কিন্তু মেন কাজ কে করে, ট্রান্সপিরেশন পুল এবং ক্যাপিলারি। ঠিক আছে, ক্যাপিলারি সিস্টেম কাজ করে। আচ্ছা, 4000 কেজি ভরের একটি বস্তুর ওপর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে কত বল প্রয়োজন? কি বলেছে, 4000 কেজি ভরের একটি বস্তুর ওপর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তুমি তৈরি করছো, কত ফোর্স প্রয়োজন? দেখো, বল ইকুয়াল টু আমরা কি জানি, ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, সো 4000 কেজি হচ্ছে ভর, 2 হচ্ছে তোমার ত্বরণ। মিটার পার সেকেন্ড আছে কিনা, এটা কেজি আছে কিনা দেখে নিতে হবে। তো অ্যান্সার কী হবে আমাদের, 8 নিউটন। ঠিক আছে, চলো নেক্সট পার্টটাতে। বলেছে গন্ধের সাহায্যে অম্ল ও ক্ষার শনাক্ত করতে কোনটা ব্যবহার করা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্নের এটা কিন্তু আগে পড়েনি কখনো, এটা কিন্তু ভালো প্রশ্ন। অ্যান্সার তোমাদের হবে ভ্যানিলা। ঠিক আছে, অ্যাকচুয়ালি পেঁয়াজ এবং ভ্যানিলা দুটোকেই ব্যবহার করা হয়। ঠিক আছে, পেঁয়াজ এবং ভ্যানিলা দুটোকেই ব্যবহার করা হয়। পেঁয়াজের তীব্র গন্ধ থাকে, এই তীব্র গন্ধ অ্যাসিডে পাওয়া যায়। তীব্র গন্ধ কী হয়, অ্যাসিডে পাওয়া যায়, কিন্তু ক্ষারে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় না। সেম হয় ভ্যানিলাতে সুইট স্মেল থাকে, সুন্দর সমুদ্র গন্ধ থাকে, সুইট, কী নাম লিখবো বলো, সুইট লিখি, মৃদু সুন্দর গন্ধ, মিষ্টি গন্ধ থাকে, সেটা অ্যাসিডে পাওয়া যায় কিন্তু ক্ষারে কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, দুটোরই সেম কেস, অ্যান্সার এখানে ভ্যানিলা হবে এবং দুটোই কিন্তু অল ফ্যাক্টরি, এই দুটোই কিন্তু অল ফ্যাক্টরি, এটা অল ফ্যাক্টরি, এটাও অল ফ্যাক্টরি। ঠিক আছে, এবার নেক্সট দেখো, বলে যে
লিটমাস একটি জৈব বলতে পারো তোমাদের কী বলে ইন্ডিকেটার। লিটমাস হচ্ছে অর্গ্যানিক ইন্ডিকেটার। যদি বলে এর মধ্যে কোনটা অর্গ্যানিক ইন্ডিকেটার, অ্যান্সার হবে তোমাদের লিটমাস, অর্গ্যানিক ইন্ডিকেটার। ঠিক আছে, অর্গ্যানিক ইন্ডিকেটার হচ্ছে লিটমাস। ঠিক আছে, আমরা জানি যে ক্ষারে গেলে নীল হয়ে যায় আর অ্যাসিডে গেলে লাল হয়, সবাই জানে। ফেনফথ্যালিন এটা হচ্ছে কেমিক্যাল, ফিনফথ্যালিন হচ্ছে কেমিক্যাল। ফিনফথ্যালিন কি, এটা হচ্ছে কেমিক্যাল মানে রাসায়নিক, কেমিক্যাল ইন্ডিকেটার। এটাও কেমিক্যাল ইন্ডিকেটার, এটাও কেমিক্যাল ইন্ডিকেটার, দুটোই কি তোমাদের কেমিক্যাল ইন্ডিকেটার, দুটি তোমাদের কেমিক্যাল ইন্ডিকেটার। ফিনফথ্যালিনের ক্ষেত্রে যদি একটু বলে দিই, ঠিক আছে, তাকে এখানে এফ বলে লিখছি, তার মানে বুঝছো ফিনফথ্যালিন। ঠিক আছে, এক মিনিট, এফ বলে লিখছি আর এম বলে লিখছি। এফ মানে ফিনফথ্যালিন, এম মানে হচ্ছে মিথাইল অরেঞ্জ। ওপরে আমি তোমাদের একটা এখানে ছক করে দিচ্ছি, এখানে লিখছি অ্যাসিড, এখানে লিখছি ক্ষার। এবার ব্যাপারটা কী হয় দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেকেই জানো বাট একবার রিভিশনের জন্য জাস্ট। ঠিক আছে, ফিনফথ্যালিন যখন অ্যাসিডে থাকে, ঠিক আছে, কী বললাম, ফিনফথ্যালিন, ফিনফথ্যালিন যখন কী হয় অ্যাসিডে থাকে তখন এ বর্ণহীন হয়ে যায়। অ্যাসিডে, হ্যাঁ, অ্যাসিডে এ হয়ে যায় বর্ণহীন। আর ক্ষারে কী হয়, এ পিঙ্ক ধারণ করে, পিঙ্ক মানে গোলাপি। ঠিক আছে, পিঙ্ক বর্ণ ধারণ করে ফিনফথ্যালিন। আর মিথাইল অরেঞ্জ কী হয়, অরেঞ্জ থাকে অ্যাসিডে, অ্যাসিডে থাকে হচ্ছে অরেঞ্জ, মিথাইল অরেঞ্জই এর নাম, তো অরেঞ্জ থাকবে অ্যাসিডে, আর যখন ক্ষারে যাবে তখন এই ইয়েলো হয়ে যায়। ঠিক আছে, এই দুটো ব্যাপার, এই চারটাকে একবার মনে রেখো। ঠিক আছে, ব্যাস, চলো পরেরটা। আচ্ছা, আর একটা জিনিস মনে রেখো, সেটা হচ্ছে যে অনেকে এই অ্যাসিডে অরেঞ্জ না বলে এটাকে রেড বলে। তো অনেক মানে এনসিইআরটিতে এটাকে রেড লেখা আছে, মানে রেড ইজ অরেঞ্জ হয়, তো তুমি এটাকে রেড ধরতে পারো। মানে মিথাইল অরেঞ্জ যেটা, এর অ্যাকচুয়াল কালার হচ্ছে অরেঞ্জ থাকে, কিন্তু যখন অ্যাসিডে যায় তখন অরেঞ্জটা একটু গাঢ় হয়ে যায়, ওটাকে রেড মানে রেডিশ অরেঞ্জ বলতে পারো। বাট এনসিইআরটিতে যদি রেড লেখা আছে আমি তোমাদের রেডই বলে দিলাম। মানে মিথাইল অরেঞ্জ রেড হয়, ক্ষারে গেলে ইয়েলো হয়, ফিনফথ্যালিন অ্যাকচুয়ালি বর্ণহীন, ক্ষারে গেলে পিঙ্ক হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক কী? ঠিক আছে, আমরা জানি যে কনভেনশনাল কারেন্ট কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ দিকে যায়। কোন দিকে যায়, নেগেটিভ থেকে, সরি, কনভেনশনাল কারেন্ট নয়, অ্যাকচুয়াল কারেন্ট নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়। দেখো ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, সে ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, এটাই স্বাভাবিক। ইলেকট্রনের যেদিকে ফ্লো কারেন্ট যায় তার উল্টো দিকে, মানে পজিটিভ টু নেগেটিভ। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল দিকে কিন্তু যায়। বলছে নিচের বিবৃতিটি বিবেচনা করো, এজি হলো গোল্ডের প্রতীক, আমরা সবাই জানি, পিবি হলো লেডের প্রতীক, তো দুটোই তো কারেক্ট এখানে। ঠিক আছে, দুটোই এখানে কারেক্ট, সে এবি উভয়ই কিন্তু সঠিক। কোনটা সঠিক বলেছে, এবি উভয়ই সঠিক। দেখো কিছু কিছু আছে তোমাদের একটু বলে দিই ইম্পর্টেন্ট, যেমন দেখো ডব্লু, ডব্লু হচ্ছে উলফ্রাম, ঠিক আছে, বা ওলফ্রাম, এটা কিন্তু টাংস্টেনের সংকেত হয়, মানে টাংস্টেনের প্রতীক, নট সংকেত, সরি, প্রতীক। এর ল্যাটিন নাম হচ্ছে ওলফ্রাম এবং এটা টাংস্টেনের প্রতীক, ওই জন্য এর সংকেত হচ্ছে ডব্লু। এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 74। ঠিক আছে, এর অ্যাটমিক নাম্বার কত, 74। যেমন এইউ হচ্ছে সোনার প্রতীক, মানে গোল্ডের। এখানে যেটা, আচ্ছা এখানে কী ছিল, এখানে এজি ছিল, আচ্ছা এজি হবে না তাহলে, সরি, তাহলে এখানে হবে এটা নট অপশান, শুধুমাত্র বি কারেক্ট হবে, বি। গোল্ডের সংকেত হচ্ছে এইউ, অরাম, এর ল্যাটিন নাম হচ্ছে অরাম। এজি কিসের সংকেত, এজি হচ্ছে সিলভারের সংকেত, একটু আগে এজি লিখেও ছিলাম, সরি ওখানে আমি দেখতে ভুল করেছি, তাই সিলভারের সংকেত। যেমন ক্যালিয়াম পটাশিয়ামের সংকেত, এনএ ন্যাট্রিয়াম সোডিয়ামের সংকেত, এগুলো ল্যাটিন নাম তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এইচজি এটা পারদের সংকেত, পিবি প্লাম্বাম, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের, এটা হাইজেন্ড্রিয়াম। পিবি হচ্ছে প্লাম্বাম, এটা হচ্ছে তোমাদের কিসের সংকেত, এটা হচ্ছে তোমাদের লেডের সংকেত, এই যেটা দেওয়া রয়েছে মানে সীসা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল, এইগুলো একটু মনে রাখতে হবে, এগুলো থেকে প্রশ্ন দেখতে পাচ্ছি আসছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। যেমন এফি হচ্ছে লোহা, এটা ক্লাস 10-এর এনসিইআরটিতে উল্লেখ আছে, তোমাদের ক্লাস 10-এর এনসিইআরটি খুললে পেয়ে যাবে। এখানে তোমাদের রক্তের কার্ড লেখা আছে, ওখানে তোমাদের মানে লিম্ফের যে লসিকাতন্ত্রের কাজ লেখা আছে, ওখানে লেখা আছে লসিকার কাজগুলো পড়ে যাও, ইম্পর্ট্যান্ট। তার মধ্যে একটা পড়ে গেছে দেখো, পাকস্থলী বা অন্ত্রের সমস্যা হলে চর্বি পরিপাক এবং শ্বসন
প্রথমত কার্যকারিতা ব্যাহত হওয়ার কারণে, কোনটার কার্যকারিতা ব্যাহত হওয়ার কারণে প্রভাবিত হয় সেটা হচ্ছে লিম্ফ। লিম্ফ কিন্তু চর্বি এবং অতিরিক্ত যে চর্বি সেটা লিম্ফ শোষণ করে, ঠিক আছে। চর্বি পরিপাক এবং শোষণ প্রধানত কোনটার মাধ্যমে ব্যাহত হতে পারে, কোনটির কার্যকারিতা ব্যাহত হওয়ার কারণে প্রভাবিত হয়, সেটা হচ্ছে লিম্ফের কার্যকারিতা। লসিকার কার্যকারিতা ব্যাহত হলে সেটা প্রভাবিত হয়। এটা মনে রাখা একটা ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেন্সটা, ঠিক আছে, এবং একটু ব্যতিক্রমী কোশ্চেন্স এবং ইম্পর্টেন্ট কোশ্চেন্স এটা। চলো, নর্মালি পর্যায় সারণী থেকে প্রশ্ন পড়ার কথা নয়, কিন্তু আজকে ফার্স্ট শিফটে পর্যায় সারণীর একটা কোশ্চেন্স দেখা গেছে, তার মানে এটা নয় আমরা হুড় করে পর্যায় সারণী পড়তে আরম্ভ করবো। কিন্তু ছোটো ছোটো কিছু বিষয় যদি একটু নজর রাখো তাহলে সুবিধা হবে। পিরিয়ড টেবিলের ক্লাস আমার আগে দেওয়া ছিল, যেহেতু বিগত 2022-এর পরে পিরিয়ড টেবিল এনসিইআরটি থেকে বাদ গেছে, তার ফলে পিরিয়ড টেবিল অনেকদিন করানো হয় না। তবে পিরিয়ড টেবিলে মানে টেবিলেই যে তোমাদের এই ব্যাপারগুলো আছে তা নয়, অ্যাকচুয়ালি ধাতু অধাতুর যে চ্যাপ্টার তার মধ্যে এই মেটাল নন মেটাল মেটালয়েড ব্যাপারটা সামান্য পরিমাণ ঢুকে যায়, সেইখান থেকে প্রশ্ন আসছে বলে আমি বলতে পারি। যেহেতু পর্যায় সারণী শব্দটা উল্লেখ আছে তার মধ্যে ধরে পিরিয়ড টেবিল পড়ার কোনো দরকার নেই, আমি বারবার বলছি প্যানিক হওয়ার কোনো দরকার নেই। এটা একটা সাধারণ প্রশ্ন যে ধাতু ও অধাতুর মধ্যবর্তী সংযোগ স্থাপনকারী মৌলগুলোকে কী বলা হয়, তাদেরকে বলা হয় হচ্ছে মেটালয়েড বলা হয়। তাদেরকে কি বলা হয়, তাদেরকে মেটালয়েড বলা হয়, ঠিক আছে। এরা হচ্ছে মেটালয়েড হয়, ঠিক আছে। এবং এছাড়া আর কোনো এখানে এদের প্রধান বৈশিষ্ট্য কি সেটা এখানে দেওয়াই নেই, হয়তো অপশানে ছিল। মেটালয়েডের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা ধাতু এবং অধাতু উভয়ের গুণাবলী বর্তমান রাখে। যেমন হচ্ছে বোরন, সিলিকন নিজেও কিন্তু দেখতে পারো অর্ধ পরিবাহী, মানে কি খানিকটা পরিবাহী খানিকটা পরিবাহী নয়, তার মানে ধাতু অধাতু উভয়ের গুণ বর্তমান। যেমন হচ্ছে জার্মেনিয়াম, যেমন হচ্ছে গ্যালিয়াম, যেমন হচ্ছে আমাদের গ্যালিয়াম নয়, গ্যালিয়াম ধাতুর মধ্যে পড়ে। যেমন হচ্ছে অ্যাস্টেবিয়াম, যেমন স্টিবিয়াম, যেমন হচ্ছে তোমাদের টেলুরিয়াম, পোলোনিয়াম, এরা হচ্ছে তোমাদের কি এই মেটালয়েড, ঠিক আছে। এরা হচ্ছে কি তোমাদের মেটালয়েড, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। চলো, ধাতু অধাতুর উভয়ের গুণাবলী বর্তমান থাকে, এই অংশটায় থাকে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে অবশ্য ঠিক করে লেখা আছে, এই যে বোরন, এই যে দাঁড়াও এক মিনিট, যদি এখানেও দাগানো যাবে, এখানে দেখছি হলুদ ব্যবহার করলে, হ্যাঁ কালোর মধ্যে হলুদ ফুটবে। এই হচ্ছে এই বোরন, এই সিলিকন, ঠিক আছে। তারপর এখানে আমরা দুটোকে নেব, স্টিবিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এই যে কটা লিখেছে এইগুলো হচ্ছে এখানে আমি লিখে দিয়েছি, ঠিক আছে। বা একটু বাদ দিতে পারে, দেখা যাচ্ছে না, আমি ছোটো করে লেখা রয়েছে এখানে, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন। এটা ভালো প্রশ্ন, এই প্রশ্ন একটু বেসিক ব্যাখ্যা দিয়ে দেবো। একটি হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল বা অক্সিজেনেটেড ডেরিভেটিভে রূপান্তরের প্রধানত কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? অক্সিডেশনের মাধ্যমে ঘটে, ঠিক আছে, যাকে সাধারণভাবে আমরা জারণী বলে থাকি। দেখো ব্যাপারটা কী হয়, ধরো আমরা নিচ্ছি হচ্ছে মিথেনকে, যেমন এটি ইথানল আছে, মিথানল নিয়ে আগে বলি, ঠিক আছে, মিথানল নিয়ে আগে বলি। এটা তো ইথানল, এটা কি, এটা হচ্ছে ইথানল। ইথানল কিভাবে আসে? ইথেনের জারণের ফলে আসে। ইথেন থেকে আসে ইথানল, আর এটা আমরা কি লিখছি, CH4, এটা হচ্ছে মিথেন, ঠিক আছে। মিথেনের জারণের ফলে আছে মিথানল, কি আসে, মিথানল, ঠিক আছে। দেখো ব্যাপারটা কী হয়, একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, কটা হাইড্রোজেন আছে, 4টে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে কটা হাইড্রোজেন চলে এলো, 3টে চলে এলো, তাহলে CH3OH, কী হলো এটা, CH3OH হয়ে গেল। এই যে CH3OH, এটাকে আমরা বলি মিথানল, এটা কিন্তু চরমভাবে বিষাক্ত, ঠিক আছে। আর ইথানল কি, ইথেনের সংকেত কি, ইথেনের সংকেত হচ্ছে C2H6, মিথেনের সংকেত হচ্ছে CH4, ইথেনে হচ্ছে দুটো থাকে কার্বন, তো C2 হয়ে যাবে, আর 2n+2, সো 2 × n মানে 2 × 4 + 2 মানে 6, সো C2H6 লিখতে পারো তো সংকেত। এটা এর সঙ্গে যখন আমরা OH যোগ করছি, মানে একটা হাইড্রোজেন ড্রপ হবে আর একটা OH ঢুকে যাবে, ভালো করে বুঝবে, একটা হাইড্রোজেন ড্রপ হবে, হাইড্রোজেন মানে H ড্রপ হবে আর OH ঢুকবে, রিপ্লেস হাইড্রোজেন OH দ্বারা রিপ্লেসড হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ C2H5OH, ওভারঅল হাইড্রোজেন একই থাকবে। এখানে দেখো, এখানে 2 আছে, এখানে 5 আর 1 6ই থাকবে, এখানে দেখো 3 আছে, এখানে একটা H আছে, তার মানে 4টেই থাকবে, কিন্তু OH-টা আলাদা করে লেখা হয়। তো এই ঘটনাটা কি বলি আমরা, এখানে দেখো এটা হচ্ছে কি, এই যে ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন, এগুলো কি, এগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন।
এগুলো থেকে অ্যালকোহল তৈরি হচ্ছে, এটাকে আমরা কী বলি, অক্সিডেশন বলি, কারণ অক্সিজেন অ্যাড হচ্ছে তাই। ঠিক আছে, চলো। বলছে উদ্ভিদে প্রাণীর তুলনায় মৃত কোষের অনুপাত বেশি কেন? দেখো, উদ্ভিদে প্রাণীর তুলনায় মৃত কোষের অনুপাত এই কারণে বেশি হয়, কারণ মৃত কোষ কেন থাকে? দেখো, যে কোনো জিনিস যেটা মৃত, যেমন তুমি দেখবে তোমার চুল কিন্তু মৃত, তোমার চুলের যে ওপরের পার্ট মৃত, যেমন তোমার দাড়ির ঠিক মানে তোমার যে মুখে যে দাড়ি থাকে সেই দাড়ির যে অগ্রভাগ সেটা মৃত, তোমার নখের অগ্রভাগ মৃত, তোমার পায়ের তলার চামড়া মোটা হয় এবং ওই চামড়ায় দেখবে তুমি মানে খুব বেশি কিছু যদি চরমভাবে ঢুকে না যায় তাহলে অল্প কিছু লাগলে দেখবে যতটা তোমার নরম চামড়ায় লাগলে লাগছে পায়ের চামড়ায় ততটা লাগে না। কেন? কারণ ওর নিচে ডেড সেল আছে। বেসিক্যালি কী হয়, প্রাণীদের তুলনায় বেশি থাকে। কেন বেশি থাকে? ডিউ টু সাপোর্ট। একটা কথা হচ্ছে সাপোর্ট। দেখো, উদ্ভিদ ওরকম খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, আজকেই আমার বাড়িতে মানে আমার গ্রামের বাড়িতে আমি শুনলাম যে একটা বিশাল বড় পেঁপে গাছ ছিল, সেটা নাকি পড়ে গেছে। ঠিক আছে, আমাকে আমার বাড়িতে একজন বললো যে, মানে ফোন করেছিলাম, কথা বলছিলাম, তো সে বললো যে দাদা তো একটা জিনিস ঘটেছে। আমি বললাম কী বলতো? বলছে আমার সে পেঁপে গাছটা জানো পুঁতে গেছে, মানে পড়ে গেছে। অ্যাকচুয়ালি পেঁপে গাছটা আমি নিজে হাতে করে পুঁতেছিলাম, সো ও ওটাকে যত্ন নিত। তো যাই হোক, ও তুলেছে, বলছে বাঁচবে কি না বলতে পারবো না, কারণ এমনভাবে পড়েছে যে খানিকটা ভেঙে গেছে, অল্প একটুখানি মুচড়ে গেছে। তো বলছে তুলে দিয়েছি আমি, দেখা যাক কী হয়। তাহলে ব্যাপারে কি অত, দেখো কী হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর গোড়ায় মাটি ছিল না, ফলে আলগা হয়ে গেছে। তো সাপোর্ট একটা ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, আর একটা কি, সেটা হচ্ছে যে সুরক্ষা। এটা খুব ইম্পর্ট্যান্ট। সুরক্ষাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তুমি দেখবে গাছের বাইরের অংশে বার্ক থাকে, ছাল থাকে। ঠিক আছে, বাইরের আঘাত থেকে সুরক্ষার প্রদান করে। তো কারেক্ট আনসার কী হবে? মৃত কোষ শক্তি ব্যয় না করেই কাঠামোগত দৃঢ়তা এবং যান্ত্রিক শক্তি প্রদান করে। ও তো মৃত, ফলে ও কোনো এনার্জি নেবে না, না এটিপি দরকার ওকে চালানোর জন্য, না কিছু দরকার, কিন্তু ও একটা বাইরের আবরণ হিসাবে কী করবে? তোমাকে রক্ষা করবে, মানে গাছকে রক্ষা করবে। তো সাপোর্ট এবং সুরক্ষা, তো কারেক্ট আনসার বি হবে। নিম্নলিখিত কোনটি একটি প্রোক্যারিওটিক জীব যেখানে জেনেটিক মেটেরিয়াল নিউক্লিয়ার ঝিল্লি ছাড়াই নিউক্লিয়েড এ থাকে? সেটা হচ্ছে কী হবে? তোমরা ব্যাকটেরিয়া হবে। আমরা জানি ব্যাকটেরিয়া একটি প্রোক্যারিওটিক জীব, যার মধ্যে বেসিক্যালি নিউক্লিয়াস আকারে থাকে না, জেনেটিক মেটেরিয়ালগুলো ছড়ানো অবস্থায় থাকে এবং যাকে আমরা নিউক্লিয়েড বলি। এটা তোমরা ওল্ড এবং নিউ বোথ এনসিইআরটিতে পেয়ে যাবে। অ্যান্সার হবে তোমাদের হোয়াট? ব্যাকটেরিয়া উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক, বাকি যা এখানে দেখতে পাচ্ছ সবই তোমাদের কি ইউক্যারিওটিক। ঠিক আছে, চলো নেক্সট। এর ওপর তো আমি তোমাদের পুরো চ্যাপ্টার দিয়ে দিয়েছি। একটু প্রথমেই আমি তোমাদের ভিডিও দিয়ে বলেছি, মানে ভিডিওটা থাম্বনেল তুলে এখানে বলে দিয়েছিলাম যে ওই ভিডিওটা তোমাকে দেখতে হবে সরল যন্ত্রের ওপর। তো বলছে সরল যন্ত্র যেমন লিভার পুলি ব্যবহার করার সময় বাহ্যিকভাবে প্রয়োগ করা বলকে কি বলা হয়? বাহ্যিকভাবে প্রয়োগ করা বলকে আমরা বলি এফর্ট। ঠিক আছে, এই যে বলটা ও তুলছে এটাকে বলা হয় লোড বা ভার। লোড বা ভার, এটাও কিন্তু একটা বল। এটা নর্মালি এমজি দিয়ে লেখা হয় এবং এমজি মানেই কিন্তু নিউটন। ঠিক আছে, এমজি দিয়ে লেখা হয়, এটাকে নর্মালি এমজি দিয়ে লেখা হয়। আর যে বলটা ও প্রয়োগ করছে এটাকে তোলার জন্য এটাকে বলা হয় এফর্ট। এটাও কিন্তু একটা বল। ঠিক আছে, এটাও কিন্তু একটা বল। ওকে, তো এবং এটাও নিউটন। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? এফর্ট হবে। আর দেখো, এখানে আমি আর বেশি কিছু বলবো না। আর একটা জিনিস মনে রাখবে, যেটা স্টুডেন্টরা ব্যাপক গোলাচ্ছে, ব্যাপক গোলায়, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে মাঝখানে থাকে আলম্ব, এটা লিভার সিস্টেমে বলি। ঠিক আছে, এই পাশে আমাদের আছে ভার, এই পাশে তুমি কি প্রয়োগ করছো? তুমি প্রয়োগ করছো বল প্রয়োগ করছো। ঠিক আছে, তো আমরা জানি যে আমি আগের দিন তোমাদের একটা শর্ট ট্রিকও বলেছি। ঠিক আছে, অভাব। তো এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, যেখানে আলম্ব বিন্দু দেখো মাঝখানে আছে, ফার্স্ট টাইপ লিভার এটা। ঠিক আছে, যেখানে কী আছে, আলম্ব মাঝখানে থাকে। কিন্তু এটা নিয়েও সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে যে যখনই এফর্ট আর্ম বা লোড আর্ম নিয়ে প্রশ্ন আসছে। আগের দিনও এটা নিয়ে আমি আমার কমেন্টে খানিকটা আলোচনা করে দিয়েছি। থ্যাংক ইউ ওকে, কারণ ও ব্যাপারটা বিষয়টা তুলেছে, ওর ভুল জানা ছিল, কিন্তু ওই কমেন্টটা কেউ যদি দেখে তাহলে সে আলোচনাটা পরে বুঝতে পারবে যে কীরকম ভুল হতে পারে। দেখো বলে দেই, সেটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু আমাদের হয় কি লোড বাই এফর্ট। এবার এইটা সব শুধুমাত্র লিভারে নয়, লিভার, আনততল, পুলি, যত সিম্পল যন্ত্র আছে সিম্পল যন্ত্র সবার ক্ষেত্রে এটা খাটে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু লোড বাই এফর্ট। কিন্তু লিভারের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার আছে। লিভারের ক্ষেত্রে এটা ইকুয়াল টু হয়ে যায় এফর্ট আর্ম বাই লোড আর্ম। যদি লোড বাই এফর্ট থাকে তাহলে লোড বাই এফর্টই লিখে দেবে,
কিন্তু মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু লোড বাই এফর্ট, ইকুয়াল টু এফর্ট আর্ম বাই লোড আর্ম। বলবে এফর্ট আর্ম কোনটা স্যার, খায় না মাকে। দেখো এফর্ট আর্ম হচ্ছে এই আলম্ব থেকে এই পর্যন্ত, যেখানে এইটা হচ্ছে এফর্ট প্রদানকারী বিন্দু। এফর্ট মানে কি, প্রচেষ্টা, এখানে তুমি চাপ মারছো, ঠিক আছে, এইদিকে তুমি চাপ মারলে এই লোডটা উঠবে। ঢেকি দেখেছো, ঢেকি ছোটোবেলায় ধান ভাঙতো, দেখুনি হয়তো। যাই হোক, নর্মাল তো এরকম দেখো যে শাবল তো মেরেছো কখনো না কখনো, ঠিক আছে, কি শাবল মারিনি কি আছে। যাই হোক, শাবল দিয়ে যখন চাকাও তখন কী করো, মাঝখানে ইঁটরা করে একে চাপ দাও, এদিকে তুমি চাপ মারো, এদিকে লোডটা ওপর দিকে ওঠে, এদিকে তুমি চাপ দাও না, ফলে লোডটা কি ওপর দিকে ওঠে। তাহলে এইটাকে আমরা কি বলবো, এটাকে এফর্ট প্রয়োগ করছি। আর এফর্ট, এই যে আলম্ব বিন্দু, এই আলম্ব বিন্দু থেকে এফর্ট বিন্দু অবধি যে আর্ম, এটাকে বলি এফর্ট আর্ম। আর এদিকে আমাদের আছে লোড, এটা হচ্ছে লোড। তো লোড বিন্দু থেকে আলম্ব বিন্দু, মানে এই যে ফালক্রামের বিন্দু, এই আলম্ব বিন্দু, আলম্বের ইংরেজি হচ্ছে ফালক্রাম, ফালক্রাম পর্যন্ত যে ডিস্ট্যান্স, এটাকে আমরা বলি কি লোড আর্ম। তো এটা কিন্তু উল্টে যায় লিভারের ক্ষেত্রে, লোড বাই এফর্ট ইকুয়াল টু এফর্ট আর্ম বাই লোড আর্ম। এফর্ট আর্ম আর এফর্ট সেম নয়, এটা মাথায় রাখতে হবে। এটা দিয়ে যদি কোশ্চেন্স দেয়, ঠিক আছে, তাহলে তোমরা আশা করি পেরে যাবে, জাস্ট ভ্যালু বসালেই হয়ে যাবে, ঠিক আছে। ওভারঅলটা মনে রাখতে হবে এবং কোন লিভার দিয়েছে সেটা খেয়াল রেখে কাজ করতে হবে। যাই হোক, তীব্র মানের কোশ্চেন্স করা যায় এখান থেকে, জটিল রকমের কোশ্চেন্স করা যায়, বাট আমার মনে হয় অত জটিলে যাবে, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে এখানে, এখানে আমাদের এফর্ট হবে। চলো 36 দাগ কী বলেছে, বলেছে যে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুটাকে যদি সিআরএফের মাঝখানে রাখে, এ হচ্ছে অবতল দর্পণ, এ হচ্ছে আমাদের পি, পি থেকে তার কেন্দ্রবিন্দু এফ, এ হচ্ছে তোমাদের সি, ঠিক আছে। তো প্রথম এই 1 নম্বর পজিশান, 2 নম্বর পজিশান, 3 নম্বর, এই 3 নম্বর পজিশানে রাখতে বলা হচ্ছে বস্তুটাকে। অনেকগুলো পজিশান হয়, 1 2, 1 নম্বর মানে পি আর এফের মাঝখানে, 2 নম্বর হচ্ছে এফের ওপরে, 3 নম্বর হচ্ছে এফ আর সি এর মাঝখানে, 4 নম্বর হচ্ছে সি এর ওপরে, 5 নম্বর হচ্ছে সি এর এধারে, 6 নম্বর হচ্ছে বহু দূরে, ঠিক আছে। তো তোমাদের বলছে যে এইটার কথা বলেছে, কোনটার কথা বলেছে একটু কালো কালিতে দেখাই, সেটা হচ্ছে তোমাদের এইটার কথা বলে, সরি লাল হয়ে গেল। তো কোনটা বলেছে, এইটা 2 নম্বর, সরি 3 নম্বরটা কথা বলছে, অর্থাৎ এফ আর সি এর মাঝখানে। এফ আর সি এর মাঝখানে যদি কোনো বস্তুকে রাখো তাহলে কী হয়, এক তো তারা সৎ প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে, এবং সৎ প্রতিবিম্ব উল্টো হবে, ঠিক আছে, এবং সেটা বড় প্রতিবিম্ব হবে। তো অ্যান্সার কোথায় আছে দেখো, রিয়েল, ইনভার্টেড অ্যান্ড হাইলি এনলার্জ, দিস উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। হাইলি এনলার্জ দেবো না, দেখো একটা কথা বলি, ভার্চুয়ালগুলো তো কাটো ফার্স্ট, ভার্চুয়াল তো অ্যান্সার হবে না। এবার দেখো দুটো কথা আছে, একটা হচ্ছে ম্যাগনিফাইড, আচ্ছা এটা হাইলি ডিমিনিশড আছে, সরি আমি দেখতে পাইনি, ও এটাও অ্যান্সার হবে না, আমি এটা হাইলি এনলার্জ করে অ্যান্সার দিয়ে দিয়েছি, সি অপশান কারেক্ট হবে, আমি এটাকে অন্য কালিতে করে দিচ্ছি। অ্যান্সার তোমাদের হবে সি, রিয়েল হবে, সৎ হবে, ইনভার্টেড হবে, উল্টো হবে, এবং ম্যাগনিফাইড হবে, বড় হবে। তাই তো লিখেছি সৎ, উল্টো এবং বড়, এটাই বাংলা লিখেছি এখানে উপরে, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা নেক্সটে যাওয়ার আগে এখানে ছোটো ছোটো একটা ওভারভিউ দিয়ে দিই। মনে রাখবে এই 1 নম্বর হচ্ছে একটাই পজিশান যেখানে আমরা অসৎ মানে ভার্চুয়াল এবং সোজা এবং বড় প্রতিবিম্ব পাবো। পি আর এফের মাঝখানে 1 নম্বর পজিশানটা হচ্ছে স্পেশাল পজিশান। এফে রাখলে কোনো প্রতিবিম্ব উৎপন্ন হয় না নিউমেনসিয়ারটি অনুযায়ী। এফ থেকে সি এর মধ্যে রাখলে এখানে আছে কি হয়, সিতে রাখলে সৎ হবে, সমান সাইজের হবে, বড় ছোটো কোনোটাই হবে না, আর সৎ মানে সেটা উল্টো হবে। যেই সি এর এপাশে যাব সঙ্গে সঙ্গে সৎ তো থাকবেই, উল্টো তো থাকবেই, কিন্তু প্রতিবিম্ব ছোটো হতে আরম্ভ করবে। এটা কীভাবে বুঝবে, দেখো তুমি আস্তে আস্তে দূরে যাচ্ছ, তুমি প্রতিবিম্বকে, তুমি বস্তুকে কোন দিকে শিফট করাচ্ছ, এই দিকে, অর্থাৎ লেফট সাইডের দিকে শিফট করাচ্ছ, অর্থাৎ তুমি যে দর্পণ আছে তার থেকে দূরে যাচ্ছ। দর্পণ থেকে যখন দূরে যাবে, কোনো জিনিস থেকে তুমি দূরে গেলে কী হবে, জিনিসটা ছোটো হতে আরম্ভ করবে। তো মনে রাখবে সি এর পর থেকে প্রতিবিম্ব ছোটো হতে আরম্ভ করে, ঠিক আছে। সি এর পরে দুটো কেস আছে, একটা 5, একটা 6, 6 হচ্ছে ইনফিনিটি। তবে ইনফিনিটিতে রাখলে বস্তু প্রতিবিম্ব এফে উৎপন্ন হয়, বাট সেটা নিয়ে বলা হয় যে উৎপন্নই হয় না, এরকম বলা হয়, ঠিক আছে। যাই হোক, চলো নেক্সট পরেরটা। পরের প্রশ্ন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্স, কারণ এই প্রশ্নটা গুলি যাওয়ার মতো প্রশ্ন। বলেছে উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুটি যদি 2F এর বাইরে অবস্থান করে, 2F এর বাইরে ইংরাজি হচ্ছে বিয়ন্ড 2F, 2F এর বাইরে, এই যে কথাটা লেখা আছে এইটার ইংরাজিতে বলা হয় বিয়ন্ড 2F, ঠিক আছে, বিয়ন্ড 2F এবং 2F1। আমরা জানি কোনো লেন্সের, যেমন এই লেন্সটাকে দেখতে পাচ্ছি, এই লেন্সের কিন্তু এদিকে যেমন এফ থাকে এদিকেও তেমন এফ থাকে, এই এফটাকে 2F1 এবং F1 বলা হয়, এটাকে F1 এবং 2F2 বলা হয়। একটা মিনিট এখানে একটু মিস্টেক আছে, এইটাকে আমাদের এফ, এটাকে আমাদের 2F বলা হবে, এইটা হচ্ছে আমাদের এফ হবে। তো এইখানটা আমি একটু মুছে দিচ্ছি,
এটা হচ্ছে আমাদের F1, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের F1, এটা হচ্ছে 2F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে 2F2, এখানে একটু প্রিন্টিং মিস্টেক ছিল আর কি বলতে পারো, ঠিক আছে। তো যাই হোক, ওভারঅল আমাদের এখানে কি বলেছে যে যদি এই জায়গায় তুমি বস্তুটাকে বসাও, কোন জায়গায়, 2F এর এপাশে, 2F এর এপাশে মানে কি, এইরকম জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি, এরকম জায়গায়, এরকম জায়গায় তুমি বস্তুটাকে বসিয়েছো, তাহলে কী হবে, তাহলে যেটা প্রতিবিম্ব উৎপন্ন হবে সেটা F আর 2F এর মাঝখানে উৎপন্ন হয়। এবার এখানে অপশানটা আরও গুলিয়ে দিতে পারতো, এখানে বলতে পারতো F1 এবং 2F1 এর মাঝখানে উৎপন্ন হয়, এটা একটা অপশানে থাকতে পারতো। অপশানে দিতে পারতো F2 এবং 2F2 এর মাঝখানে দিতে, আমি তো হলে এইটা দেবো, এইটাই পড়েছি, কিন্তু তার কে জানে, এটা আজকে শিফটের প্রশ্ন। অ্যান্সার কিন্তু এটা হবে, এটা কিন্তু হবে না, এটা কিন্তু অ্যান্সার নয়, এইটা অ্যান্সার। কোনটা অ্যান্সার? দ্বিতীয়টা অ্যান্সার, ঠিক আছে, দ্বিতীয়টা অ্যান্সার। কেন দ্বিতীয়টা অ্যান্সার, কেন দ্বিতীয়টা অ্যান্সার, এটা তোমাকে বুঝতে হবে। দেখো ওদিকে যেমন দর্পণ বলছিলাম, তেমন এই লেন্সেরও কিন্তু রাখার মানে বস্তু রাখার কতগুলো পজিশান আছে। এইটাকে আমরা বলছি সেন্টার পয়েন্ট বা সি, ঠিক আছে, মানে কেন্দ্র। তো এইখানে এইটাকে হচ্ছে প্রথম পয়েন্ট 1, এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট, এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট, এটা হচ্ছে ফিফথ পয়েন্ট, আর একটা আছে সেটা হচ্ছে বহু দূরে, যাকে আমরা 6 পয়েন্ট বলি। তো এখানে আমরা 5টা পয়েন্ট দেখাতে পারি। এই 1 নম্বর যেটা পয়েন্ট আছে, এই যে 1 নম্বর পয়েন্ট, এই 1 নম্বর পয়েন্টটি হচ্ছে একমাত্র পয়েন্ট যেখানে আমরা অসৎ প্রতিবিম্ব পাবো, এবং এই অসৎ প্রতিবিম্ব কিন্তু সোজা প্রতিবিম্ব হবে এবং বড় হবে। অসৎ সোজা জানো, অসৎ এবং সোজা প্রতিবিম্ব আমরা পাবো 1 নম্বর কেসে, এবং এক্ষেত্রেই কিন্তু, এক্ষেত্রে মনে রাখবে, এক্ষেত্রেই কিন্তু আমাদের কেবলমাত্র বস্তু যেদিকে প্রতিবিম্ব সেদিকে তৈরি হয়, বস্তুর দিকে প্রতিবিম্ব তৈরি হয়, বস্তুর দিকে প্রতিবিম্ব তৈরি হয়, মানে প্রতিবিম্ব কোন সাইডে তৈরি হবে, লেফট সাইডে তৈরি হবে, লেফটে প্রতিবিম্ব কোন সাইডে তৈরি হবে, বস্তুর দিকে, মানে লেফটে তৈরি হবে। বাকি এই যে যত কেস আছে এখান থেকে 2 থেকে 5 নম্বর সব কিন্তু প্রতিবিম্ব কোন সাইডে তৈরি হবে, রাইট সাইডে। কোন দিকে তৈরি হবে, রাইট সাইডে। এটা বলে দিচ্ছি, এখানে লেখার মতো পজিশান নেই, ওই জন্য বলে দিচ্ছি। 1 নম্বরে কেবলমাত্র অসৎ এবং সোজা প্রতিবিম্ব তৈরি হবে এবং বস্তুর দিকেই প্রতিবিম্ব থাকবে। বাকি সব ক্ষেত্রে 2 থেকে 5, 6 যা করো না কেন সব কিন্তু রাইট সাইডে প্রতিবিম্ব তৈরি হবে। আর F আর F1 কোন সাইডে আছে, লেফট সাইডে। রাইট সাইড কোনটা, এই দিকটা হচ্ছে আমাদের রাইট সাইড। তাহলে রাইট সাইডেই কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হবে। লেফট সাইডে প্রতিবিম্ব একমাত্র এই ফার্স্ট কেসে, অর্থাৎ এই সেন্টার অফ কার্ভেচার এবং এই যে তোমাদের এফ, এই এফের মাঝখানে রাখলে কিন্তু একমাত্র তৈরি হয়, ঠিক আছে। চলো নেক্সট, পরেরটা। পরের প্রশ্ন, কোনো বস্তু তার গড় অবস্থানের চারপাশে সামনে পিছনে বা ওপর নিচ বরাবর চলাচলকে কি বলে? এই টাইপের একটা প্রশ্ন তোমাদের এবছর টেকনিশিয়ানে এসেছিলো, ঠিক আছে, টেকনিশিয়ানে এসেছিলো, তোমাদের যে আগস্ট মাসে টেকনিশিয়ান পরীক্ষা তাতে এসেছিলো, ঠিক আছে। টেকনিশিয়ান এই প্রশ্ন এসেছিলো যে সামনে পিছনে বা ওপর নিচে চলাচলকে কী বলে? রৈখিক গতি না, রৈখিক গতি তো সরলরেখা বরাবর হয়, সরলরেখা বরাবর চলাচলকে আমরা রৈখিক গতি বলি, সরল রৈখিক গতি বলি, ঠিক আছে, এটা তো অ্যান্সার নয়। বৃত্তীয় গতি সম্পর্কে আমরা বুঝতে পারছি যে একটা বৃত্তের চারপাশে যখন চলাচল হয়, যখন বেগ স্থির থাকে না কিন্তু দ্রুতি স্থির থাকে, তখন তাকে আমরা বলি বৃত্তীয় গতি। তো এটাও তো ঠিক আছে, এটাও তো অ্যান্সার নয়, বৃত্তীয় গতি, এটাও তো অ্যান্সার নয়, ঠিক আছে। ঘূর্ণন গতি কাকে বলা হয়? সেম এই বৃত্তীয় গতিরই একটা, মানে এক ধরনের বৃত্তীয় গতি, এক ধরনের ঘূর্ণনই, ঠিক আছে, বৃত্তীয় গতি এক ধরনের ঘূর্ণনই। সো অ্যান্সার আমাদের একটাই পড়ে থাকে, যেটা কম্পন, অর্থাৎ অপশান এলিমিনেশনের মাধ্যমে আমরা উত্তর দিতে পারি যদি আমরা অপশান না জানি। দেখো তুমি ঘড়ির পেন্ডুলাম ঘুরতে দেখেছো, ছোটোবেলায় আমি দেখেছি, আমার বাড়িতে ছিল। এই পেন্ডুলামটা একবার এই পজিশানে আসে, এটাকে বলা হয়, এটা দিয়ে কিন্তু রেলে এবছরই প্রশ্ন এসছে, কিন্তু অন্যভাবে এখানে প্রশ্নটাকে উপস্থাপন করেছি আমি। এইটা হচ্ছে মিন পজিশান, মানে এটাকে বলা হয় গড় পজিশান, মিন। আর এই পজিশানে হাইট সব থেকে কম থাকে, হাইট কম মানে এই পজিশানে পিই মানে স্থিতিশক্তি সব থেকে কম, ঠিক আছে। আর কেই মানে গতিশক্তি সব থেকে বেশি, কারণ এই পজিশানে বেগ বেশি হয়, হাইট কম বেগ বেশি, এই জন্য এই পজিশানে পিই কম কিন্তু কেই বেশি। এইখানে গিয়ে এটা হচ্ছে সর্বোচ্চ পজিশান, এটাকে এক্স বলছি, এটাকে ওয়াই বলছি, এটাকে আমি জেড বলছি। জেড পজিশানে এইটা হয়। এক্স পজিশানে কী হয়? এক্স পজিশানে হচ্ছে উচ্চতা দেখো অনেক বেশি উপরে। যদি আমি এখানে একটা দাগ টেনে দিই, এটাকে যদি ভাবি ভূমি, তাহলে দেখো এই দুটোকে যে উচ্চতা সেম হয়, এক্স আর ওয়াই উচ্চতা সেম হয়, ওয়াই ইকুয়াল টু এক্স হবে, সেম জিনিস হবে। উচ্চতা হাই, ভেলোসিটি লো বলে ভুল হবে, ভেলোসিটি হবে এখানে 0।
তার মানে কেই হয়ে যাবে এখানে 0, কিন্তু পি হবে হাই। পি মানে পোটেনশিয়াল এনার্জি হবে তোমাদের হাই, এক্স আর ওয়াই পজিশনে এইটা, এটা দিয়ে রেল এবছরই প্রশ্ন দিয়েছে। বাট এখানে তোমাদের বলে যে গতিটাকে কী বলে, এটাকে বলা হয় দোলন বা কম্পন বা ভাইব্রেশন বা অসিলেশন। ঠিক আছে, চলো 39 দাগ কী বলেছে দেখো, বলেছে PbNO3, এখানে ওয়াই এক্স এইসব দেওয়া আছে, তোমাদের বলেছে এগুলোর মান ফিল করতে বলেছে। দুর্দান্ত কোশ্চেন, এটা মুখস্থ থাকার কথা সবার, তবু আমি করে দিচ্ছি। দেখো পিবি কটা আছে এখানে, একটা। NO3 কটা আছে এখানে, দেখতে পাচ্ছি দুটো। আর এই পাশে দেখো, এই দিকটা দেখো, এইদিকে কটা আছে, পিবি কটা আছে, পিবি দেখো একটা। ঠিক আছে, 1 মিনিট, NO3কে ভাঙতে হবে যেহেতু এখানে ভেঙে দিয়েছে। ঠিক আছে, সো চলো ভাঙা যাক, নাইট্রোজেনকে ভেঙে ফেলা যায়। এটা কিন্তু একটু ব্যালেন্স করতে অসুবিধা এই বিক্রিয়াটা। ঠিক আছে, এন কতগুলো আছে এখানে, এন দেখো এখানে আছে দুটো। ঠিক আছে, আর অক্সিজেন কতগুলো আছে, 3 দুগুণে 6টা। আর এদিকে দেখো, এদিকে পিবি একটা, অক্সিজেন কটা, এখানে একটা, এখানে দুটো, 2 আর 2 4, আর একে 5, 5টা। আচ্ছা, আর এখানে নাইট্রোজেন কটা আছে, নাইট্রোজেন এখানে টোটালি একটা আছে। তো কী করব বুঝতেই পারছো আশা করি। পিবি পিবি তো ম্যাচ আছে, ওকে কোনো প্রবলেম নেই। নাইট্রোজেনে খিচুড়ি আছে, নাইট্রোজেনে খিচুড়ি আছে। ঠিক আছে, এবার এগুলোর কি হয়, অপশান টেস্ট করলে বেটার বোঝা যায়। দেখো এক্সের মান আমি 1 বসালাম, ওকে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার দেখো দেখো এই যে বিক্রিয়াটা আছে না, এই বিক্রিয়াটা সবার কিন্তু মুখস্থ থাকবে, কারণ এটা কিন্তু অত্যন্ত কমন একটা বিক্রিয়া। আর এই বিক্রিয়া দিয়ে রেলে কিন্তু প্রশ্ন অলরেডি এসছে। ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড ব্রাউন ফিউম, অর্থাৎ বাদামি ধোঁয়া উৎপন্ন হয় এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মাধ্যমে, সেই বিক্রিয়া মুখস্থ থাকার কথা। যাই হোক, তবু আমি এখানে করে দিচ্ছি। তাকে এখানে 1, তো এখানে 1, যদি কেউ না জানে সে কী করবে। ঠিক আছে, তো এটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু দেখো আমি যদি 1 1 2 জেডের জায়গায় আমি যদি 2 বসাই, ধরো এই জেড, ওয়াইতে আমি 1 রাখলাম, তো পিবি 1। ঠিক আছে, জেডের জায়গায় আমি প্রথম অপশানটা দেখছি, জেডের জায়গায় আমি যদি 2 বসাই, তাহলে নাইট্রোজেন দুটো হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু অক্সিজেন 2 দুগুণে 4। ঠিক আছে, এখানে দেখো 1 বসাতে বলেছে, তাহলে 2 দুগুণে 4 আর 2 6, 6 আর একে দেখতে পাচ্ছি এই জায়গায় একটা অক্সিজেন আছে, একে দেখতে পাচ্ছি 7 হয়ে যাচ্ছে। ওয়াইয়ের ভ্যালু তো 7, দেখতে পাচ্ছি ওয়াইয়ের ভ্যালু 1 এখানে, এই প্রথম অপশন হচ্ছে ওয়াইয়ের ভ্যালু 1, এখানে দেখতে পাচ্ছ 7 হয়ে যাচ্ছে, কিন্তু আছে তো 6টা, হচ্ছে 7টা, তো প্রথম অপশান কিন্তু আমাদের অ্যান্সার হবে না। ঠিক আছে, পরেরটা দেখো, এক্সের ভ্যালু 2, এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে এখানে 2। ওকে, তাহলে পিবি আমাদের কী হচ্ছে, পিবি এখানে দুটো হয়ে যাচ্ছে দ্বিতীয় অপশান অনুযায়ী। তাহলে ওয়াইতেও আমাদের 2 আসতে হবে, হ্যাঁ ওয়াইতে আমাদের 2 আছে, কারণ পিবিকে আমাদের দুটো করতে হবে। ওকে গুড। আচ্ছা, এখানে যদি আমি 2 বসাই, এগুলোকে আমি মুছিয়েছি, এটা তো ফার্স্ট অপশন অনুযায়ী আমি করেছিলাম। এখানে যদি 2 বসাই, তাহলে জেডে দেখো, জেডের ক্ষেত্রে কী আছে, জেডের ক্ষেত্রে আমাদের 4 আছে, এখানে কী আছে, এখানে আমাদের 4 আছে জেডের ক্ষেত্রে। তাহলে জেড কি 4-এ আসছে, দেখো নাইট্রোজেন এখানে কটা হয়ে যাচ্ছে, এখানে এক্সের মান কী বসিয়েছি আমি, 2 বসিয়েছি, তার মানে পিবি 2। তাহলে নাইট্রোজেনের চেঞ্জ হয়েছে, দেখো নাইট্রোজেন কটা ছিল, এনের ওপর ব্র্যাকেট মেরে কটা ছিল, দুটো ছিল, 2 দুগুণে এখন কটা হয়ে গেছে, 4টে হয়ে গেছে। এখন দেখো নাইট্রোজেন 4টে, আর এই জায়গায় অলরেডি আমি 4 বসিয়ে দিচ্ছি জেডের জায়গায়, তার মানে এটা অটোমেটিক 4 হয়ে যাচ্ছে। ওকে গুড, এখন অবধি ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কি বলেছে, এইটা আমাদের 1। ঠিক আছে, অক্সিজেন আমাদের কত বলেছে, অক্সিজেন আমাদের 1 বলেছে। হ্যাঁ খেটে যাচ্ছে তো, দেখো সেকেন্ড অপশান আমাদের খাটছে। কেন খাটছে আবারও বলছি, দেখো তুমি কি করো, তুমি এই এক্সের জায়গায় 2 বসাও, 2 বসালে তাহলে পিবির জায়গায় কী হলো, পিবিও তাহলে এখানে 2, কারণ দেখো ওয়াইয়ের ভ্যালু 2 আছে, তো ওয়াইয়ের জায়গায় 2 বসালে, জেডের ভ্যালু 4 আছে, 4 বসিয়েছে, এর ভ্যালু 1 আছে, 1 বসিয়েছে। এবার খাটছে কি না দেখে নাও, ব্যালেন্স হচ্ছে কি না দেখে নাও। দেখো পিবি আমাদের কটা আছে, দুটো। এদিকে ওয়াইয়ের জায়গায় এখানে এটা এক্সের ভ্যালু ছিল, এটা ওয়াইয়ের ভ্যালু ছিল, তাহলে পিবি আমাদের দুটো আছে। ওয়াইয়ের ভ্যালু 2 বসিয়েছি, মানে এখানেও পিবি আমাদের 2তে কনভার্ট হয়ে গেছে, 2 2, ওকে ম্যাচ করছে। আচ্ছা, এনের ভ্যালু কটা ছিল, দেখো এই এনের জন্য 2, আর এই অক্সিজেনের জন্য 2, তার মানে অক্সিজেনের তলায় 2 আছে, 2 দুগুণে 4। অক্সিজেনটা এখানে কতগুলো হয়ে যাবে, এখন অক্সিজেন এখন হয়ে যাবে 4, 4 দুগুণে 8, অক্সিজেন হয়ে গেছে এখন 8টা। অক্সিজেন ছিল 6টা মানে প্রথমে, এখন কটা হয়ে গেছে, এখন 8টা। ভালো করে বোঝো কেন, কারণ এই একটা 2 বসিয়েছো। অক্সিজেন ছিল কটা, এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অক্সিজেন হয়ে গেছে 8টা, কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, আর নাইট্রোজেন কটা হয়ে গেছে, নাইট্রোজেন দেখো 2 ছিল, 2 দুগুণে 4টে হয়ে গেছে নাইট্রোজেন। নাইট্রোজেনটাকে ব্যালেন্স করে দেখো, নাইট্রোজেন এখানে 4 হয়ে গেছে, এখানে দেখো যেই আমি এখানে 4 লিখলাম জেডের জায়গায়, তো নাইট্রোজেন অটোমেটিক 4 হয়ে গেল, তো নাইট্রোজেনের ব্যালেন্স এখানে ঠিক আছে, এই দুটোর ব্যালেন্স ওকে। ঠিক আছে, এটা জেডের জায়গায় লেখা ছিল 4, এটা ওকে।
আচ্ছা এইবার এসো অক্সিজেনের জায়গাটা এসো, অক্সিজেন এখানে 8টা হয়ে গেছে দেখতে পাচ্ছি, এখানে কি অক্সিজেন 8টা হচ্ছে? যদি হয় তাহলে ওকে। দেখো অক্সিজেন প্রথমে কটা আছে, এই 2 পিবির জন্য যেমন খাটবে এই 2 অক্সিজেনের জন্যও খাটবে, তো অক্সিজেনের জন্য 2টো। ঠিক আছে, দেখো এই 4 এনের জন্য যেমন খাটবে এই 4 অক্সিজেনের জন্য তেমন খাটবে। দেখো 4 দুগুণে কত হয়ে গেছে এখানে, 4 দুগুণে কত হয়ে গেছে 8, ক্লিয়ার? আচ্ছা সরি, এই জায়গায় তোমাদের 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আমি এখানে 2 দেখছিলাম বারবার, সরি চশমা পরে কাজ করছিলাম, সো 3টাকে 2 দেখেছি, রিয়েলি সরি। PbNO3 তো হ্যাঁ, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, সরি এটা 12 ছিল। এখনও পর্যন্ত অক্সিজেন 2টো পেয়েছে, এখানে 4 দুগুণে 8 হয়েছে। ঠিক আছে, এখানে 4 দুগুণে কী হয়েছে 8 হয়েছে। আর এখানে অক্সিজেন কটা আছে, এখানে অক্সিজেন দেখো 2টো আছে, এই জায়গায় অক্সিজেন কটা আছে 2টো আছে না, এই জায়গায় অক্সিজেন কটা আছে 2টো আছে, সেখানে অক্সিজেন কটা আছে 2টো আছে। তাহলে দেখো 8 দুগুণে 10, 8 দুয়ে 12, এদিকেও 12 এদিকেও 12, তো বিক্রিয়া ব্যালেন্স, দ্যাট ইজ ওয়াই বি অপশন আমাদের কারেক্ট। এবার এটাকে তোমাকে স্পিডে করতে হবে। আর একটা কথা বলি, এই বিক্রিয়াটা হচ্ছে কমন বিক্রিয়া, এটা হচ্ছে 2PbNO3 ইকুয়াল টু 2PbO প্লাস 4NO3, সরি 4NO2 প্লাস O2, এই হচ্ছে বিক্রিয়া হয়। এবং এই বিক্রিয়াটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, যাতে 3টে পদার্থ একটা ভেঙে 3টে পদার্থ উৎপন্ন হয়। ঠিক আছে, ডিকম্পোজিশন রিয়াকশান। এবং এটা থার্মাল ডিকম্পোজিশন, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা কিন্তু একটা থার্মাল ডিকম্পোজিশন। ঠিক আছে, এটা মনে রাখবে, থার্মাল বিয়োজন অর্থাৎ তাপীয় বিয়োজন। আর কত লিখবো বলো, চলো। আচ্ছা এটা দেখো কি বলেছে, একজন ব্যক্তি এ পূর্ব দিকে যাচ্ছে হচ্ছে 6 মিটার, পূর্ব দিকে যাচ্ছে হচ্ছে 6 মিটার, আচ্ছা তারপর পশ্চিম দিকে আসছে হচ্ছে 8 মিটার, আচ্ছা পশ্চিম দিকে আসছে কত 8 মিটার, ঠিক দেখছি তো 8 না, হ্যাঁ 8, 8টা কোনো 6 বলে মনে হচ্ছে। ঠিক আছে, তবে তার স্থানচ্যুতি কত, স্থানচ্যুতি হচ্ছে এখান থেকে এইটুকু, অর্থাৎ 2 মিটার, এবং 2 মিটার কোন দিকে 2 মিটার পশ্চিম দিকে, তো কারেক্ট অ্যান্সার বি দিস। ঠিক আছে, তার স্থানচ্যুতি কতটুকু হবে, এইটুকুই তার স্থানচ্যুতি হবে, কারণ যে এখান থেকে যাত্রা শুরু করেছিল এইদিকে এসছে, স্থানচ্যুতি বলেছে মানে সরণ বলেছে, স্থানচ্যুতি মানে কি, এই যে স্থানচ্যুতি দেখো লেখা আছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বলতে কী বোঝায়, সরণ বোঝায়। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের এইটা হবে কিন্তু, ওকে চলো। আচ্ছা 41 কোশ্চেন্স কী বলছে দেখো, বলছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রধান গঠনগত কার্যগত পার্থক্য কী। আজকে কিন্তু এক্সপেক্টেড কোশ্চেন্স দিয়েছি, তার মানে এর মধ্যে তোমাদের আজকে শিফটের কোশ্চেন্সও আছে প্লাস এক্সট্রা কোশ্চেন্সও আছে। ঠিক আছে, তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রধান গঠনগত এবং কার্যগত পার্থক্য কী। দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে আর, এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ কেন, কারণ এতে কী থাকে, রাফ মানে রাইবোজোম থাকে, আর রাইবোজোম থাকে। আর স্মুথে কী থাকে, মুথে কোনো রাইবোজোম থাকে না, রাইবোজোম কী করে প্রোটিন সংশ্লেষ করে, এ কী করে এবার লিপিড সংশ্লেষ করে, তো দিস ইজ দ্য পার্থক্য। কী হবে, এর লিপিড তৈরি হয় না, এর পৃষ্ঠে রাইবোজোম থাকে যা প্রোটিন তৈরি করে, কিন্তু এসআইয়ের পৃষ্ঠে রাইবোজোম থাকে না যা লিপিড তৈরি করে, তো এখানে বি অপশানই কারেক্ট হবে। এখানে কি ডবল টবল আছে নাকি, না দুটো কিছু নেই, তো কারেক্ট অ্যান্সার আমাদের বি হবে এখানে। ঠিক আছে, এই 41টা প্রশ্ন তোমাদের ছিল আজকে টোটাল। আজকে আমি তোমাদের এক্সপেক্টেড কোশ্চেন্স করিয়েছি উইথ শিফট, যেমনটা তোমাদের ভিডিওতে ছিল, স্টার্টিংয়ে লেখা ছিল। ঠিক আছে, পিডিএফ তোমরা পেয়ে যাবে, আর কালকের যা যা ভিডিও দিয়েছি সেই পিডিএফগুলো তোমরা একটু 11টার দিকে একবার ভিডিওগুলো ওপেন করো, তাহলে ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সেই কালকের ভিডিওগুলো পিডিএফ তোমাদের দেওয়া হবে, আজকেরটার তোমাদের কালকে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।